প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছি আমি বিভূতিভূষণ সাহা। বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সে পড়াশোনা করছি। আজকে আমরা যে লেকচার নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লেকচার 18, এবং আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। সো এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের অন্যতম একটা শাখা যেটা উৎপাদন ব্যয় নিয়ে হচ্ছে কথা বলে। সো উৎপাদন ব্যয় নিয়ে কথা বলার আগে আমাদের জানা দরকার যে যখন কিনা প্রতিষ্ঠান পণ্য বিক্রয় করে থাকে তখন আসলে প্রতিষ্ঠান দুইভাবে বিক্রি করতে পারে। হয় প্রতিষ্ঠানটি হচ্ছে পণ্যটি কিনে তারপর বিক্রি করবে, এটা একটা উপায় হতে পারে, অথবা প্রতিষ্ঠানটি হচ্ছে নিজে পণ্য তৈরি করে তখন সেই পণ্যকে বিক্রি করতে পারে। তো পণ্য যখন কিনা তৈরি করে বা উৎপাদন করে যখন কিনা বিক্রয় করা হয়ে থাকে তখন কিন্তু অনেক ধরনের উৎপাদন ব্যয়ের হচ্ছে সম্মুখীন হতে হয় প্রতিষ্ঠানকে। সো এই যে উৎপাদন করার জন্য যত সকল ব্যয় রয়েছে সেই সকল ব্যয় নিয়ে কথা বলে হচ্ছে এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। তো চলে যাই হচ্ছে আমাদের মেইন টপিকের মধ্যে। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের আগে উৎপাদন বলতে কি বোঝায় তা জেনে নেওয়া দরকার। যে কাঁচামালকে উৎপাদিত পণ্যে রূপান্তরকরণ সংক্রান্ত কার্যাবলী এবং প্রক্রিয়াকে উৎপাদন বলে। একদম আমাদের প্রথমত পণ্য তৈরির আগে আমাদেরকে কাঁচামাল সংগ্রহ করতে হয়। এই কাঁচামালকে আমরা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেটাকে একটা ফাইনাল প্রোডাক্টের মধ্যে কি করব, রূপান্তর করব। এই যে আমরা একটা কাঁচামালকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত পণ্যে রূপান্তর করছি, এর মাঝখানে যে সকল কার্যাবলী হয় এবং প্রক্রিয়া হয় তাকে আমরা বলে থাকি হচ্ছে উৎপাদন। ব্যয় নিয়ন্ত্রণ করাই হচ্ছে এর অন্যতম উদ্দেশ্য। এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান মেইনলি উৎপাদন যে হচ্ছে তার যে ব্যয় সেটা নিয়ে কাজ করে, এবং এই ক্ষেত্রে উৎপাদনে যে ব্যয় হয়ে থাকে সেই ব্যয়টাকে নিয়ন্ত্রণ করাই এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের হচ্ছে অন্যতম একটা উদ্দেশ্য। এটা তোমাদের প্রায় সময় পরীক্ষায় আসে যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রধান বা অন্যতম উদ্দেশ্য কোনটি, সেটি হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা। এরপরে বলা হয়েছে যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের অন্যান্য উদ্দেশ্য। শুধুমাত্র ব্যয় নিয়ন্ত্রণ করা যে একমাত্র উদ্দেশ্য এরকম না, এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের আরো অনেক ধরনের উদ্দেশ্য রয়েছে। যেমন ব্যয় নির্ধারণ করা। আমাকে প্রথমত উৎপাদন করার আগে একটা ব্যয় ঠিক করে নেওয়া লাগবে, যে এস্টিমেট করব যে আমার এই টাইপের একটা ব্যয় হতে পারে, এই রেঞ্জের মধ্যে হতে পারে, একটা বাজেট আগে থেকে তৈরি করে নেওয়া লাগবে। তারপর হচ্ছে ব্যয় নিরূপণ। যখন কিনা আমি আলটিমেটলি উৎপাদন করে ফেললাম তখন যে ব্যয়গুলো হচ্ছে তারপরে আমি নিরূপণ করব। নিরূপণ করে আসলে দেখব আমার কি মুনাফা অর্জিত হয়েছে নাকি আমার ক্ষতি হয়েছে। বিক্রয়ের সাথে তখন যে উৎপাদন ব্যয়ের কি করা হয়, পার্থক্য নির্ণয় করা হয়। তারপর যদি বিক্রয় বেশি হয় তাহলে মুনাফা অর্জিত হয়েছে, যদি ব্যয় বেশি হয়ে যায় তখন অবশ্যই কি হয়েছে, ক্ষতি হয়েছে। আমাদের প্রতিষ্ঠানের মধ্যে হচ্ছে এখন কি অবস্থা রয়েছে, কি অবস্থা কিংবা ফলাফল রয়েছে তার উপর বেসিস করে আমরা ব্যবসায়ের পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করব নতুন করে। তারপর আমাদেরকে বিভিন্ন উপযুক্ত ও বিকল্প সিদ্ধান্ত গ্রহণ করা লাগবে যে আমি যে এখন প্রকল্পের মধ্যে আছি কিংবা আমি পণ্য উৎপাদন করছি এটা আমার জন্য একটা ভালো বিকল্প হতে পারে, নাও হতে পারে। সেই ক্ষেত্রে আমাদেরকে অন্যান্য উপযুক্ত বিকল্প হচ্ছে গ্রহণ করতে হবে, এবং সবশেষে গিয়ে আমি যে তথ্যগুলো পাচ্ছি সেই সকল তথ্যকে ব্যবস্থাপনা বিভাগে তথ্য সরবরাহটা করা লাগবে, যার ব্যবস্থাপনা বিভাগ ব্যবসার জন্য হচ্ছে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তো এই যে সকল কাজগুলো রয়েছে এই সকল কাজ করাই কিন্তু উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্যের মধ্যে গিয়ে হচ্ছে পড়ছে। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান নিয়ে তো আমরা ধারণা পেয়ে গেলাম। এই চ্যাপ্টার শুরু করার আগে আমাদের বেশ কিছু ব্যয় সম্পর্কে হচ্ছে ধারণা নেওয়া লাগবে। এবার আমরা সে সকল ব্যয় সম্পর্কে আলোচনা করব। প্রথমে এখানের মধ্যে যে ব্যয় নিয়ে কথা বলা হবে সেটি হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। এখানে সংজ্ঞাটা কি দেওয়া রয়েছে, যে পণ্য উৎপাদনের জন্য যেই কাঁচামাল অত্যাবশ্যক এবং সরাসরিভাবে উৎপাদিত পণ্যের ব্যয় হিসেবে চিহ্নিত করা যায় তাকে প্রত্যক্ষ কাঁচামাল বলে। সেখানের মধ্যে বেশ কিছু কি পয়েন্ট রয়েছে, যে যেই কাঁচামালটা কি পণ্য উৎপাদনের জন্য অত্যাবশ্যক, অর্থাৎ এই কাঁচামাল ছাড়া পণ্য তৈরি করা সম্ভবই না, এবং সরাসরিভাবে উৎপাদিত পণ্যের ব্যয় হিসেবে চিহ্নিত করা যায় তাকে আমরা প্রত্যক্ষ কাঁচামাল বলছি। একটা পণ্য কিন্তু নিজে থেকে তৈরি হয়ে যায় না, কোনো একটা কাঁচামাল থেকে এটাকে তৈরি করতে হয়। এখন কাঁচামাল বিভিন্ন ধরনের হতে পারে, এর মধ্যে প্রত্যক্ষ কাঁচামাল কোনটাকে বলা হচ্ছে, যে কাঁচামাল ছাড়া আসলে আমার একটা পণ্য তৈরি করা পসিবলই না। যেমন এখানে বলা হয়েছে যে বই উৎপাদনে কাগজ। খেয়াল করে দেখো তো, তুমি যে বইটা পড়ছো সেই বইয়ের মেন উপাদান কিন্তু কাগজ। প্রত্যেক পেজের মধ্যে হচ্ছে অবশ্যই একটা মানে কাগজ দিয়ে তো তোমার বইগুলা তৈরি করা হয়েছে। যদি কাগজ না থাকতো তাহলে কি এই বই তৈরি করা সম্ভব হতো? হতো না কিন্তু। এই কারণে কাগজকে বলা হচ্ছে বই উৎপাদনের জন্য একটা প্রত্যক্ষ কাঁচামাল। যে কাগজ বই উৎপাদনের জন্য একদম অত্যাবশ্যক, এটা সেটা তৈরি করা সম্ভবই না।
এবং আমি কিন্তু বের করতে পারবো যে একটা বইয়ের পিছনে টোটাল কত টাকার কাগজ হচ্ছে কি হলো খরচ হলো। সো উৎপাদিত পণ্যের ব্যয় হিসেবে সরাসরি ভাবে হচ্ছে এই ব্যয়টাকে চিহ্নিত করা পসিবল। তাই কাগজকে বই উৎপাদনের জন্য একটা প্রত্যক্ষ কাঁচামাল বলা হচ্ছে। সো প্রত্যক্ষ কাঁচামাল সম্পর্কে জেনে গেলে আমরা চলে যাই আমাদের পরেরটার মধ্যে, যার নাম হচ্ছে পরোক্ষ কাঁচামাল। এখানে কি বলা হয়েছে যে যে সকল কাঁচামাল পণ্য তৈরির জন্য প্রধান কাঁচামাল না এবং পণ্য উৎপাদনে সরাসরি জড়িত না কিন্তু পণ্য উৎপাদনে সহায়তা করে থাকে তাকেই বলা হয়ে থাকে পরোক্ষ কাঁচামাল। একটু আগে যে আমরা উদাহরণটা পড়ে আসলাম, বই উৎপাদনের জন্য আমাদের কাগজ দরকার, কিন্তু চিন্তা করে দেখো তো শুধু কাগজ দিয়ে কি বই হয়ে যাবে? অবশ্যই না, এখানে সুতা লাগবে, আঠা লাগবে। তো আঠার কথা চিন্তা করো, আঠা কি বইয়ের কি একদম মেন উপাদানের মধ্যে গিয়ে পড়ে? না, আঠা কিন্তু বইয়ের মেন উপাদান না, বরং এটা হচ্ছে আমার পণ্য উৎপাদনে সহায়তা করছে। এটা পণ্য উৎপাদনে সরাসরি জড়িত না কিংবা এটা পণ্য তৈরির জন্য প্রধান কাঁচামাল না, কিন্তু পণ্যটা উৎপাদনের জন্য যে ফাইনাল প্রোডাক্টটা হচ্ছে বই। এই বইয়ের জন্য আমার আঠাটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। এটাকে বলা হচ্ছে একটা পরোক্ষ কাঁচামাল। যেমন এখানে আরেকটা হচ্ছে উদাহরণ দেওয়া রয়েছে, কাপড় তৈরিতে রং। কাপড় তৈরির জন্য কিন্তু আমার মেনে সুতা লাগে, তো কাপড় তৈরির জন্য সুতাকে বলতে পারি আমরা প্রত্যক্ষ কাঁচামাল। কিন্তু কাপড় তৈরিতে যে রংটা ব্যবহার করা হয়ে থাকে সেই রংটা কি? রংটা হচ্ছে যে উজ্জ্বলতা দেওয়ার জন্য, সুন্দর করার জন্য আমরা সেই রংটাকে হচ্ছে ব্যবহার করছি। এই রংটা কিন্তু কাপড় তৈরির প্রধান উপাদান না। যদি হলুদ রঙের জায়গায় যদি এখন আমি নীল রং দিই, এমন না যে আমার কাপড়টা সম্পূর্ণ পাল্টেই যাচ্ছে, আমার কাপড়ের হচ্ছে একটা বৈশিষ্ট্য পাল্টেই যাচ্ছে। কিন্তু কাপড় তৈরির জন্য কিন্তু মেনলি আমার কি লাগে? কাপড় তৈরির জন্য মেনলি আমার সুতা লাগবে, ওটাকে আমরা প্রত্যক্ষ কাঁচামাল বলছি। এবং যেটা আসলে একদম ডাইরেক্ট উৎপাদনের সাথে জড়িত না বরং সহায়তা করে থাকে সেটাকে আমরা বলছি পরোক্ষ কাঁচামাল। যেমন এখানে কাপড় তৈরিতে রং। তারপরে আমাদের যেই ব্যয়টা সম্পর্কে জানা লাগবে সেটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম। তো প্রত্যক্ষ শ্রম বলতে কি বোঝানো হয়ে থাকে? কোনো দ্রব্য উৎপাদন করতে সরাসরি যেই শ্রম জড়িত থাকে তাকেই প্রত্যক্ষ শ্রম বলা হয়ে থাকে। অন্যভাবে যেসব কারখানার শ্রমিক কাঁচামাল থেকে পণ্যকে সম্পূর্ণ উৎপাদনের দিকে নিয়ে যায় তাদের মজুরিকেই প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ শ্রম বলা হয়ে থাকে। যেমন আসবাবপত্র প্রস্তুতের মিস্ত্রি খরচ। তো একটা যখন কিনা পণ্য তৈরি করা হচ্ছে, অবশ্যই সেই পণ্য তৈরিতে সবাই সহায়তা করবে না। দেখা যাবে যে কিছু ব্যক্তি থাকবে যারা কিনা একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত থাকবে, কিংবা এই তৈরির যে মাঝখানের প্রক্রিয়ার মধ্যে কোনো না কোনো সময় হচ্ছে তারা হেল্প করবে। এটাকে মেনলি বলা হয়ে থাকে হচ্ছে প্রত্যক্ষ শ্রম, যারা এই কাজটা করতে সরাসরি জড়িত থাকে। যে কোনো পণ্য দ্রব্য উৎপাদন করতে যেই শ্রম সরাসরি জড়িত থাকে অথবা মানে কাঁচামাল থেকে পণ্যকে সম্পূর্ণ উৎপাদনের দিকে নিয়ে যায় যে শ্রমিক, তাদের যে মজুরি তাকে বলা হচ্ছে প্রত্যক্ষ মজুরি কিংবা প্রত্যক্ষ শ্রম। যেমন আসবাবপত্র যখন তৈরি করা হয়, আসবাবপত্র তৈরির জন্য যে মিস্ত্রি থাকে, যিনি মেনলি এই আসবাবপত্র তৈরি করে থাকেন, তার যে মজুরি বা তার যে শ্রম, তার যে খরচ, তাকে আমরা বলে থাকি হচ্ছে এক ধরনের প্রত্যক্ষ শ্রম, কারণ তিনি হচ্ছে এই আসবাবপত্র তৈরি করেছেন। কিন্তু এর সাথে হচ্ছে যেই সকল শ্রমগুলো হচ্ছে ডাইরেক্ট কানেক্টেড না, তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে পরোক্ষ শ্রম। যেমন এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, যে সকল শ্রমিক সরাসরি উৎপাদন কার্যে জড়িত না তবে উৎপাদন কাজে সহায়তা করে থাকে। আগে যেমন দেখেছিলাম যে পরোক্ষ কাঁচামাল সহায়তা করছে, সেম ভাবে এখানে পরোক্ষ শ্রম হচ্ছে প্রত্যক্ষ শ্রমের জন্য হচ্ছে সহায়তা করে থাকছে। যে সকল শ্রমিক সরাসরি উৎপাদন কার্যে সরাসরি জড়িত না বরং সহায়তার জন্য এই কাজের মধ্যে আছে, তাদের শ্রমকে বলা হয়ে থাকে হচ্ছে পরোক্ষ শ্রম। যেমন সুপারভাইজারের বেতন। সুপারভাইজার কি করছে? যারা শ্রমিক রয়েছে তাদেরকে সুপারভাইজ করছে। সে কিন্তু এই পণ্য তৈরিতে সহায়তা করছে না, বরং যে শ্রমিকরা এই পণ্য তৈরিতে সহায়তা করছে তাদেরকে হচ্ছে সুপারভাইজ করছে। তো যে শ্রমিক এই পণ্য তৈরি করছে তার ব্যয়টাকে বলা যেতে পারে প্রত্যক্ষ শ্রম, এবং ওই শ্রমিকদের যে সুপারভাইজ করছে তার ব্যয়কে এখানে বলা হবে হচ্ছে পরোক্ষ শ্রম। তো প্রত্যক্ষ কাঁচামাল, পরোক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, পরোক্ষ শ্রম, এই চারটা সম্পর্কে কিন্তু আমরা ভালো মতো জেনে গিয়েছি। এবার আমরা চলে আসি হচ্ছে নেক্সট ব্যয়গুলোর মধ্যে। প্রত্যক্ষ আরোপণযোগ্য খরচ। প্রত্যক্ষ কাঁচামাল বা মজুরির আওতাভুক্ত না হয়েও যে খরচগুলো পণ্যের সাথে সরাসরি চিহ্নিত করা যায় তাকেই প্রত্যক্ষ আরোপণযোগ্য খরচ বলে। যেমন স্থাপত্য নকশা প্রণয়ন খরচ, জুতা তৈরির জন্য বিশেষভাবে প্রস্তুত করা পায়ের ছাপ ইত্যাদি আছে। তো সকল ব্যয় কিন্তু অবশ্যই একদম পণ্য উৎপাদনের সাথে হচ্ছে, মানে পণ্য উৎপাদন বলতে হচ্ছে কাঁচামাল কিংবা মজুরির সাথে অন্তর্ভুক্ত না, স্টিল ওই ব্যয়টা ছাড়া আসলে এই প্রোডাক্ট তৈরি করা পসিবল না। যেমন চিন্তা করো যে এখন যে পদ্মা সেতু তৈরি করা হচ্ছে,
পদ্মা সেতু তৈরি কি মানে হঠাৎ করে কোনো ধরনের প্ল্যান না করে তৈরি করা পসিবল? অবশ্যই না। এখানে অবশ্যই একটা কি করতে হবে, নকশা প্রণয়ন করতে হবে, তারপর সেই নকশা অনুযায়ী আমাদের এই পদ্মা সেতু তৈরি করতে হবে। এখন নকশা বলতে গেলে জাস্ট হাতে কিন্তু এতটা কিন্তু ইজি না, একদম কারেক্ট ক্যালকুলেশন করে কোন স্প্যানের মধ্যে হচ্ছে প্রস্থ কত হবে, দৈর্ঘ্য কত হবে, কিংবা হচ্ছে ব্যাসার্ধ কত, সবকিছু খুব সুন্দর মতো হচ্ছে ক্যালকুলেট করতে হয়। এর পিছনে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে টাকা খরচ হচ্ছে। এখন এখানে যে খরচটা হচ্ছে, এই খরচ ছাড়া কিন্তু আমার কি এই যে পদ্মা সেতু তৈরি করা পসিবল ছিল না। পদ্মা সেতু তৈরি করা হচ্ছে কি দিয়ে, রড দিয়ে কিংবা হচ্ছে এখানে সিমেন্ট দিয়ে, এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। আবার যারা তৈরি করছে তাদের শ্রমকে বলা হচ্ছে প্রত্যক্ষ শ্রম। ওনাদের তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই নকশা ছাড়াও কিন্তু আসলে এই পদ্মা সেতু তৈরি করা যাচ্ছে না। এই কারণে এই ধরনের যে খরচগুলো রয়েছে, যেটা হচ্ছে কাঁচামাল বা মজুরির আওতাভুক্ত না, এটা কাঁচামালও না কিংবা এটা প্রত্যক্ষ মজুরিও না, কিন্তু এই খরচগুলো আসলে পণ্যের সাথে সরাসরি চিহ্নিত করা যায়, তাকে আমরা প্রত্যক্ষ আরোপণযোগ্য খরচ বলছি। তো এখানে বুঝে গেলাম যে স্থাপত্য, নকশা প্রণয়ন খরচ, আবার জুতো তৈরির জন্য যদি কোনো স্পেশাল পায়ের ছাপ তৈরি করা হয়, ওটাকে আমরা প্রত্যক্ষ আরোপণযোগ্য খরচের মধ্যে গিয়ে হচ্ছে ফেলবো। এরপরের যে নেক্সট খরচটা রয়েছে সেটা হচ্ছে পরোক্ষ আরোপণযোগ্য খরচ। তো এটা ঠিক অপোজিটটা বলা যেতে পারে, যে সকল ব্যয় প্রত্যেকটি পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায় না, তাকে আমরা বলে থাকি হচ্ছে পরোক্ষ আরোপণযোগ্য খরচ। এখানে কি করা যাবে না, এই ব্যয়টাকে প্রত্যেকটা পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায় না। যেমন একটা চেয়ার তৈরিতে কতটুকু আঠার প্রয়োজন, তা কিন্তু ঠিক আলাদাভাবে চিহ্নিত করা পসিবল না। আমি হচ্ছে কয়েকটা আঠা কিনে নিয়ে আসলাম, তার মধ্যে থেকে আমি আঠা হচ্ছে এখানের মধ্যে ব্যবহার করলাম, এটাই কিন্তু আমি একদম ডাইরেক্ট আমি বের করতে পারবো না যে এই চেয়ার তৈরিতে কত টাকার আঠা বের করা হলো, কিংবা 10টা আমি চেয়ার তৈরি করলাম, তাহলে প্রত্যেকটার জন্য কত টাকা করে হচ্ছে আমার আঠা খরচ হচ্ছে। এটা আসলে বের করাটা এতটা ইজি না, আলাদা করে চিহ্নিত করা যায় না। তাই এই ধরনের ব্যয়কে বলা হয়ে থাকে হচ্ছে পরোক্ষ আরোপণযোগ্য খরচ। এরপরে নেক্সট ব্যয়টা হচ্ছে কারখানা উপরিব্যয়। এই পরোক্ষ আরোপণযোগ্য খরচকে 3টা ভাগে ভাগ করা পসিবল। তার প্রথমটাই হচ্ছে কারখানা উপরিব্যয়। কারখানায় ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ ব্যতীত উৎপাদনের অন্যান্য যাবতীয় পরোক্ষ খরচকে কারখানা উপরিব্যয় বলা হয়। তো একটু আগে যেমন পড়ে আসলাম, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, অন্যান্য প্রত্যক্ষ খরচ সবগুলো কিন্তু কারখানার মধ্যেই হয়ে থাকে, কারণ এখানে পণ্য উৎপাদন করা হচ্ছে, এই ব্যয়গুলো উৎপাদন যেখানে করা হয় অর্থাৎ কারখানার সাথে জড়িত। এই 3টা ছাড়া যত ধরনের পরোক্ষ ব্যয় কারখানার মধ্যে হয়ে থাকে, সব ধরনের ব্যয়কে বলা হয়ে থাকে হচ্ছে কারখানা উপরিব্যয়। যেমন কারখানার ম্যানেজারের বেতন, যন্ত্রপাতির অপচয়। এখানে সবথেকে সহজ একটা চিনার উপায় হচ্ছে কারখানা সংক্রান্ত যে ব্যয়গুলো দেখবা, যে কারখানা উপরিব্যয়, কারখানা ভাড়া, কারখানা ম্যানেজারের বেতন, সব ব্যয়কে হচ্ছে এই কারখানা উপরিব্যয়ের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করব। আবার কারখানার মধ্যে যে সকল সম্পদগুলো রয়েছে, সে সকল সম্পদের অবচয়গুলোও কিন্তু অবশ্যই এই কারখানা উপরিব্যয়ের মধ্যে আসবে। যেমন যন্ত্রপাতি, যন্ত্রপাতি কোথায় থাকে, যন্ত্রপাতি থাকে হচ্ছে একটা কারখানার মধ্যে। এই কারণে এই কারখানা যন্ত্রপাতির যে অবচয়, সেটাকেও আমরা এই কারখানা উপরিব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করছি। এরপরে সেকেন্ড ব্যয়টা হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। অফিস ও প্রশাসন সংক্রান্ত খরচকেই অফিস ও প্রশাসনিক উপরিব্যয় বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা তো পণ্য উৎপাদন করে থাকি হচ্ছে কারখানার মধ্যে, আর আমাদের ব্যবসায় পরিচালনা করা হয় কোথায়, অফিসের মধ্যে। তো ওই অফিস এবং প্রশাসনের মধ্যে যে সকল ব্যয় হয় বা তাদের সাথে যে ব্যয়গুলো সম্পৃক্ত, সে সকল ব্যয়কে বলা হয়ে থাকে হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। যেমন অফিস ভাড়া, তো অফিসে আমি থাকছি, অফিসে আমার ভাড়া দেওয়া লাগছে, এটা যেহেতু অফিসের সাথে সম্পর্কিত, তাই এই ব্যয়কে আমরা অফিস ও প্রশাসনিক উপরিব্যয় বলছি। তারপর বিক্রয় ও বন্টন উপরিব্যয়। তৈরি মাল বিক্রয় ও বিতরণের জন্য প্রয়োজনীয় যাবতীয় খরচকে বিক্রয় ও বন্টন উপরিব্যয় বলা হয়। অনেক ক্ষেত্রে এটাকে বিতরণ উপরিব্যয় বলা হয়ে থাকে। তো আমি একটা পণ্য যখন কিনা উৎপাদন করলাম, অফিসের মধ্যে যখন কাজ করলাম, এর মধ্যে তো আমার বিক্রি হয়ে যাবে না, বিক্রির জন্য আমার আরো অনেক ধরনের ব্যয় করা লাগে। তো এই বিক্রি করতে গিয়ে বা বন্টন বা বিতরণ করতে গিয়ে যত ধরনের ব্যয় হওয়া সম্ভব, তাকে আমরা বলে থাকি বিক্রয় ও বন্টন উপরিব্যয়। যেমন শোরুম ভাড়া, ধরো তুমি হচ্ছে একটা প্রোডাক্ট উৎপাদন করলে, ধরো তুমি একটা ফোন কোম্পানির মালিক, সে ফোনটা অবশ্যই বিক্রি করার জন্য তোমাকে একটা শোরুম ভাড়া করা লাগবে, যে শোরুমের থেকে তুমি হচ্ছে এই ফোনটা বিক্রি করবে। তো এই ফোনের যে শোরুমটা রয়েছে, অবশ্যই একটা ভাড়া দেওয়া লাগবে। এই ভাড়াটা যেহেতু বিক্রয় করতে গিয়ে আমার ভাড়া হয়েছে, বিক্রয়ের সাথে সম্পর্কিত, তাই এই শোরুম ভাড়াকে আমরা বিক্রয় ও বন্টন উপরিব্যয়ের মধ্যে হচ্ছে অন্তর্ভুক্ত করছি। তারপর যে ব্যয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে স্থির ব্যয়।
যেই ব্যয় একটা নির্দিষ্ট উৎপাদন সীমার মধ্যে উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধি দ্বারা প্রভাবিত হয় না তাকেই বলা হয়ে থাকে স্থির ব্যয়, যেমন কর্মকর্তাদের বেতন। আচ্ছা, একটা প্রতিষ্ঠানের মধ্যে যে কোনো একটা কর্মকর্তার বেতন কিন্তু অবশ্যই নির্দিষ্ট থাকবে। এটা যে কোনো অফিস স্টাফের ক্ষেত্রে হতে পারে যে তার বেতনটা নির্দিষ্ট। এখন একটা কোম্পানির মধ্যে একটা নির্দিষ্ট হিসাবকালের মধ্যে কতগুলা পণ্য উৎপাদন করলো তার উপর কি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বেতন কি নির্ভর করে না। কিন্তু এটা যদি মজুরি হতো তাহলে আরেক ব্যাপার, যেখানের মধ্যে হচ্ছে পণ্য উৎপাদনের উপর ভিত্তি করে মজুরি দেওয়া হয়। কিন্তু নর্মালি যে বেতন সেটা কিন্তু দেখা যায় যে স্থির থাকে। যত পরিমাণে কোম্পানির মধ্যে উৎপাদন হোক সেক্ষেত্রে কিন্তু কর্মকর্তাদের বেতন কিন্তু ওঠানামা করবে না। এই ব্যয়টাকে বলা হয়ে থাকে হচ্ছে স্থির ব্যয়, যেই ব্যয় একটা নির্দিষ্ট উৎপাদন সীমার মধ্যে উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধি দ্বারা প্রভাবিত হয় না। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা নির্দিষ্ট উৎপাদন সীমা থাকা লাগবে। এর উপরে গেলে অবশ্যই সেটাকে হচ্ছে আমরা আর ওই নির্দিষ্ট স্তরের উপরে গেলে আর ঠিক স্থির থাকে না, তারপরে আবার হচ্ছে এক্সট্রা করে আবার নতুন করে ব্যয় করতে হয়। তারপরে যে ব্যয়টা লাগবে সেটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, যে উৎপাদিত পণ্যের সংখ্যার অনুপাতের সাথে যেই ব্যয় হ্রাস বৃদ্ধি ঘটে তাকেই বলা হয়ে থাকে পরিবর্তনশীল ব্যয়। অর্থাৎ উৎপাদন বাড়লে যে ব্যয় বাড়বে, উৎপাদন কমলে যে ব্যয় কমবে। যেমন কাঁচামালের খরচ, আমি যতগুলা পণ্য উৎপাদন করব প্রত্যেকটার জন্যই অবশ্যই আমার কাঁচামাল লাগবে। যদি বেশি পণ্য উৎপাদন করি বেশি কাঁচামাল লাগবে, কম পণ্য উৎপাদন করলে কম কাঁচামাল লাগবে। তো এইভাবে করে উৎপাদনের সাথে কিন্তু এই ব্যয়টা পরিবর্তিত হচ্ছে, এই কারণে এটাকে বলা হয়ে থাকে হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তারপরেরটার নাম হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। যে ব্যয় একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত স্থির থাকে এবং পরবর্তীতে উৎপাদন বৃদ্ধির সাথে পরিবর্তিত হয় তাকেই বলা হয়ে থাকে হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। যেমন বিদ্যুৎ খরচ, অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত স্থির, এখানে পর্যন্ত যে পরিমাণে উৎপাদন হোক এখানের মধ্যে হচ্ছে কি হবে, যে একটা নির্দিষ্ট পরিমাণ অবশ্যই খরচ করা লাগবে। ওই নির্দিষ্ট যদি স্তরের উপরে চলে যায় তখন বাকি টাকার উপর আবার আনুপাতিক হারে হচ্ছে দেওয়া লাগতে পারে। তো খরচ হতে পারে, যেমন বিদ্যুৎ খরচের ক্ষেত্রে প্রায় সময় দেখা যায় একটা নির্দিষ্ট পরিমাণ স্তর পর্যন্ত হচ্ছে কি থাকে, স্থির থাকে। যেমন বলে দেওয়া হলো 500 ইউনিট পর্যন্ত হচ্ছে যে পরিমাণে হচ্ছে ইউনিট খরচ হোক একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া লাগবে। ধরে নিলাম এখানের মধ্যে হচ্ছে 1000 টাকা, যে 500 ইউনিট পর্যন্ত যদি উৎপাদন করা হয়, এটা 1 ইউনিট হচ্ছে উৎপাদন করুক কিংবা হচ্ছে 100 ইউনিট উৎপাদন করুক বা 500 ইউনিট উৎপাদন করুক, অবশ্যই 1000 টাকা পর্যন্ত দেওয়া লাগবে। যদি 500 ইউনিটের উপরে যদি এখানে উৎপাদন হয় তখন গিয়ে তার উপর হচ্ছে আবার আনুপাতিক হারে গিয়ে কি হবে, আমাকে ব্যয় পরিশোধ করা লাগবে। তো এই ক্ষেত্রে তখন বিদ্যুৎ খরচকে বলা হবে আধা পরিবর্তনশীল ব্যয়, যার একটা অংশ হচ্ছে একদম স্থির এবং ওই স্থিরের অংশ পার হয়ে গেলে বাকি অংশটা আবার পরিবর্তনশীল হয়ে যায়। একেই আধা পরিবর্তনশীল ব্যয় বলা হয়ে থাকে। তারপরের ব্যয়টির নাম হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য ব্যয়। যেই ব্যয় ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ হ্রাস বৃদ্ধি করতে পারে তাকেই বলা হয়ে থাকে হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য ব্যয়। যেমন সুপারভাইজারের দক্ষতা দ্বারা অপচয় রোধ। তো একজন সুপারভাইজার কি করে, অনেকগুলো শ্রমিককে তার আন্ডারে যে শ্রমিকগুলো রয়েছে তাদেরকে সুপারভাইজ করে থাকে। এখন যদি সেই শ্রমিকরা যদি দেখা যায় যে নিজেদের মতো কাজ করে বা দক্ষতার সাথে কাজ না করে, সেক্ষেত্রে কিন্তু ব্যবসার অপচয় হতে পারে। কিন্তু যে সুপারভাইজার তার দক্ষতা দ্বারা যদি সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে হচ্ছে যদি তিনি বসিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যবসার যে অপচয়টা হচ্ছে সেটা রোধ হয়ে যাবে বা কমে যাবে। এইভাবে এই ব্যয়কে যে নিয়ন্ত্রণ করা যাচ্ছে, এই কারণে একে বলা হয়ে থাকে নিয়ন্ত্রণযোগ্য ব্যয়। তবে বেশ কিছু ব্যয় রয়েছে যেগুলোকে ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে পারে না, অর্থাৎ হ্রাস বৃদ্ধি করা আসলে পসিবল না, তাকেই বলা হয়ে থাকে অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়। যেমন কর্মচারীদের ভাড়া, এটা কিন্তু একটা স্থির একটা পোর্শন, সেটাকে অবশ্যই আমি চাইলেই কমাতে বা বাড়াতে পারবো না বা পরিবর্তন করা পসিবল না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা অবশ্যই স্থির থাকবে, চাইলেই এটাকে কমানো বাড়ানো যায় না। এটাকে বলা হয়ে থাকে হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়। সুযোগ ব্যয়, ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য একাধিক প্রকল্প থেকে সর্বোত্তম বিকল্প গ্রহণের ফলে যে বিকল্প বর্জন করা হয় তার মূল্যই গৃহীত বিকল্পের হচ্ছে সুযোগ ব্যয়। প্রায় সময় দেখা যায় যে প্রতিষ্ঠানের সামনে একাধিক জায়গার মধ্যে বিনিয়োগ করার সুযোগ থাকে বা একাধিক প্রকল্প থাকে যেখানের মধ্যে ব্যবসায় বা প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারে। এখন অবশ্যই সবগুলোর মধ্যে বিনিয়োগ করা পসিবল না, যেটা সর্বোত্তম অবশ্যই সেখানের মধ্যে গিয়ে হচ্ছে আমাকে বিনিয়োগ করতে হবে। তো আমি যদি একটা যেটা সর্বোত্তম ছিল সেই বিকল্পে বিনিয়োগ করি, অবশ্যই অন্য বিকল্পের যে সুবিধা সেটাকে আমার ত্যাগ করতে হবে। তো ওই যে সুযোগ ত্যাগ করে দিচ্ছি তার ফলে যে ব্যয় হচ্ছে, সেই সুযোগ ত্যাগের ব্যয়কে বলা হয়ে থাকে এখানের মধ্যে সুযোগ ব্যয়। এবং তারপর যে ব্যয়টা লাগবে সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে নিমজ্জিত ব্যয়।
যেই ব্যয় অতীতে সংঘটিত হয়ে গিয়েছে এবং যা বর্তমান ও ভবিষ্যতের সিদ্ধান্ত দ্বারা কোনরূপ পরিবর্তন করা যাবে না, বা যেই ব্যয়টা উদ্ধারযোগ্য না, তাকেই নিমজ্জিত ব্যয় বলা হয়ে থাকে। যেমন একটা সম্পত্তি ক্রয় করা হলো 20,000 টাকা দিয়ে, পরবর্তীতে এনিহাও দেখা গেল যে যারা কম্পিটিটর রয়েছে তারা আরো আপডেট করে নতুন কোনো যন্ত্রপাতি এনেছে। মানে সেলুনের দোকান চিন্তা করে দেখো, একটা সেলুনের দোকানের মধ্যে পুরাতন পদ্ধতিতে কি করা হয়, চুল কাটা হয়, এবং হঠাৎ করে দেখা গেল যে তার যে কম্পিটিটর সবাই এখন আধুনিক পদ্ধতিতে চুল কাটা শুরু করেছে মেশিন দিয়ে, কেচির জায়গায়। এখন যদি সে কেচি দিয়ে কাটে, দেখা যাবে তার যে দোকানের মধ্যে খুব বেশি একটা কাস্টমার আসছে না। তখন সে কি করলো, তখন সে কেচির পরিবর্তে সে কি করলো, সে তখন নতুন করে মেশিন কিনে নিয়ে আসলো, এবং তার যে কেচি ছিল সেটা সে বিক্রি করে দিল, বা কেচি সহ যাবতীয় যে যন্ত্রপাতিগুলো পুরাতন ছিল সবকিছু বিক্রি করে দিল। এখন এটা যেহেতু সে হঠাৎ করে বিক্রি করে দিয়েছে, সেখান থেকে হয়তো তার লাভ না হতে পারে, ক্ষতি হতে পারে। এখান থেকে যে ক্ষতি হচ্ছে সেটা কিন্তু কখনোই আর উদ্ধার করা পসিবল না। যে ক্ষতি হয়ে গিয়েছে সে ক্ষতি হয়ে গিয়েছে। এই ক্ষতিটাকে আমরা বলছি আলটিমেটলি গিয়ে একটা নিমজ্জিত ব্যয়, যে ব্যয়টা অতীতে সংঘটিত হয়ে গিয়েছে এবং বর্তমান ভবিষ্যতের কোনো সিদ্ধান্ত দ্বারা এই ব্যয়কে পরিবর্তন করা যায় না বা এই ব্যয়কে উদ্ধার করা যায় না, তাকে আমরা বলছি নিমজ্জিত ব্যয়। তো এখানের মধ্যে কিন্তু আমরা অনেকগুলা ব্যয় সম্পর্কে অলরেডি ধারণা নিয়ে এসেছি। এই ব্যয়গুলো সম্পর্কে জানলেই এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো রয়েছে সেগুলো করতে খুব বেশি একটা সমস্যা হবে না। এখানে বেশ কিছু সূত্র দেওয়া রয়েছে, হয়তো এই ম্যাথের সাথে ডাইরেক্ট কানেক্টেড না, কিন্তু উৎপাদনের সাথে হয়তো এরা কানেক্টেড। এই কারণে এই ব্যয়গুলো এখানে পড়ে দেওয়া হয়েছে, কারণ তোমাদের এখান থেকে পরীক্ষায় দেখা যায় প্রায় সময় প্রশ্ন আসে। যদি এই ব্যয়গুলো সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে যায়, তাহলে এবার আমরা আমাদের উৎপাদন ব্যয় বিবরণীতে চলে যেতে পারবো। উৎপাদন ব্যয় বিবরণীর মধ্যে আমরা এতক্ষণ পর্যন্ত যে ব্যয়গুলো নিয়ে জেনে আসলাম, সেখান থেকে নির্ণয় করা হয় যে উৎপাদনের মধ্যে আসলে প্রকৃতপক্ষে কি পরিমাণে ব্যয় হচ্ছে। তো এই ব্যয়গুলোর মধ্যে বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে। তো এইগুলাই এবার আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে করে এই বিবরণের মধ্যে মাধ্যমে আমরা আমাদের টোটাল যে উৎপাদন ব্যয় সেটা নির্ণয় করতে পারি। তো এটার মধ্যে আমাদেরকে প্রথমতই শুরু করতে হবে প্রারম্ভিক কাঁচামাল দিয়ে। এখানে কাঁচামাল বলতে প্রত্যক্ষ কাঁচামালকে বোঝানো হচ্ছে আমরা যে পরিমাণে প্রত্যক্ষ কাঁচামাল ব্যবহার করে থাকি, তার মধ্যে হয়তো পরীক্ষার মধ্যে কিছু পরিমাণ দেওয়া থাকতে পারে যে প্রারম্ভিক কাঁচামাল রয়েছে, সেই প্রারম্ভিক কাঁচামালের সাথে আমরা যোগ করব নিট প্রত্যক্ষ কাঁচামাল। সো নিট প্রত্যক্ষ কাঁচামাল কিভাবে বের করতে হয়, কাঁচামাল ক্রয়ের সাথে ক্রয় পরিবহন যোগ করে দিব, অর্থাৎ কাঁচামালের ক্রয় পরিবহন। যদি দেখা যায় যে কোনোভাবে কাঁচামাল ফেরত দেওয়া হয়েছে, তাহলে সেটা বাদ দিয়ে দিব। অর্থাৎ যা যা যোগ বিয়োগ করা পসিবল কাঁচামালের সাথে সব যোগ বিয়োগ করে এখানে আমরা বের করব নিট কাঁচামাল। এই প্রারম্ভিক কাঁচামালের সাথে যদি নিট কাঁচামাল যোগ করা হয়, তাহলে এখানে বের হয়ে যায় ব্যবহার উপযোগী কাঁচামালের ব্যয়। এর থেকে আমরা বাদ দিয়ে দিব কাঁচামালের সমপরি মজুদ, তাহলেই আমাদের বের হয়ে যাবে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এটাই আমাদের একদম প্রথম কাজ, যে আমরা ডাইরেক্ট প্রত্যক্ষ কাঁচামাল ব্যবহার করতে পারি না। প্রত্যক্ষ কাঁচামাল থেকে আমাদেরকে বের করে নেওয়া লাগবে ব্যবহার উপযোগী কাঁচামালের ব্যয় এবং আলটিমেটলি ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এই ব্যবহৃত কাঁচামালের ব্যয় দিয়ে আমি কাজ করতে পারবো। এর সাথে যোগ করতে হবে আরো যে দুইটা প্রত্যক্ষ খরচ রয়েছে, প্রত্যক্ষ শ্রম এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ। এখানে অন্যান্য প্রত্যক্ষ খরচ বলতে বোঝানো হচ্ছে যে প্রত্যক্ষ আরোপণযোগ্য যে খরচগুলো ছিল সেইগুলোর কথা বলা হচ্ছে। আমরা জাস্ট তিনটা প্রত্যক্ষ দেখেছিলাম, একটা প্রত্যক্ষ কাঁচামাল, আর এটা প্রত্যক্ষ শ্রম, এবং আরেকটা অন্যান্য প্রত্যক্ষ খরচ কিংবা প্রত্যক্ষ আরোপণযোগ্য খরচ। এই তিনটাকে যদি যোগ করি তাহলেই আমাদের বের হয়ে যাচ্ছে মুখ্য ব্যয়। তো আমরা ডাইরেক্ট প্রত্যক্ষ কাঁচামাল ব্যবহার করতে পারছি না, তাই আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয়টাকে বের করে নিলাম। এর সাথে যদি আমরা এই দুটো প্রত্যক্ষ যোগ করে দিই, তাহলেই আমরা আলটিমেটলি গিয়ে আমাদের মুখ্য ব্যয়টা পেয়ে যাব। এই তিনটে তো গেল প্রত্যক্ষ। এই প্রত্যক্ষ থেকে মুখ্য ব্যয় বের করার পর এই মুখ্য ব্যয়ের সাথে আমাদের যোগ করা লাগবে কারখানা উপরিব্যয়। সো কারখানা উপরিব্যয় কি তোমাদের মনে আছে যে প্রত্যক্ষ ব্যয়গুলা ছাড়া কারখানার মধ্যে যে অন্যান্য পরোক্ষ ব্যয়গুলো রয়েছে সেগুলাকে আমরা কারখানার উপরিব্যয় বলে থাকি। এখানের মধ্যে কারখানা সংক্রান্ত যত খরচ রয়েছে সব কিছুকে এখানে উল্লেখ করতে হবে, যেমন কারখানার ভাড়া, কারখানার ম্যানেজারের বেতন প্রভৃতি। আবার কারখানার মধ্যে যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলোর অবচয় এখানে অন্তর্ভুক্ত হবে। এই কারণে যন্ত্রপাতির অবচয়কে কারখানা উপরিব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এখন প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, এই দুইটা তো আমরা আগেই দেখে এসেছি, মানে আমাদের মুখ্য ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। অন্যান্য যে পরোক্ষগুলো রয়েছে, যে পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম কিংবা মজুরি,
এই দুইটা এসে পড়বে হচ্ছে এই কারখানা উপরিব্যয়ের আন্ডারে। সো এই কারখানা উপরিব্যয় আমাদের সবগুলোকে যোগ করা লাগবে, আমরা পেয়ে যাবো কারখানা উপরিব্যয়। যদি আমরা মুখ্য ব্যয়ের সাথে এই কারখানা উপরিব্যয়গুলো যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব কারখানা ব্যয় কিংবা উৎপাদন ব্যয়। এই কারখানা উপরিব্যয়ের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে উৎপাদন উপরিব্যয়। সো মুখ্য ব্যয়ের সাথে কারখানা কিংবা উৎপাদন উপরিব্যয় যোগ করে দিলে আমরা কারখানা ব্যয় কিংবা উৎপাদন ব্যয় পেয়ে যাচ্ছি। এখন এই উৎপাদন ব্যয়ের সাথে আমাদেরকে যোগ করতে হবে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ, বাদ দিতে হবে চলতি কার্যের সমাপনী মজুদ। তো চলতি কার্য বলতে কি বোঝানো হয়ে থাকে? প্রথমত তো আমি কাঁচামাল নিয়ে আসলাম, কাঁচামাল থেকে আমি আমার সমাপ্ত পণ্য তৈরি করি। এখন সব সময় যে কাঁচামাল থেকেই সমাপ্ত পণ্য তৈরি করার আগেই বছর শেষ হবে না, এটা কিন্তু শিওরলি বলা যাচ্ছে না। অনেক সময় দেখা যায় যে এই বছর শেষ হয়ে গিয়েছে কিন্তু কাঁচামাল থেকে সম্পূর্ণ পণ্য এখনো রূপান্তর করা পসিবল হয়নি। যেমন শার্ট প্রস্তুত করা হচ্ছে, হয়তো কাপড় কেটে শার্টের হচ্ছে মাপ ঠিক করা হয়েছে, কিংবা অর্ধেক সিলি করা হয়েছে, বাকি অর্ধেক সিলি করা বাকি আছে, বোতাম লাগানো বাকি আছে, এটার কিন্তু আমি সম্পূর্ণ পণ্য বলতে পারবো না। এটাকেই বলা হয়ে থাকে হচ্ছে চলতি কার্য কিংবা অর্ধ সমাপ্ত পণ্য। সো এই চলতি কার্য কিংবা অর্ধ সমাপ্ত পণ্যের যে প্রারম্ভিক মজুদ, এটা যোগ করতে হবে এই উৎপাদন ব্যয়ের সাথে, এবং এর যে সমাপনী মজুদ রয়েছে তা বাদ দেওয়া লাগবে এই চলতি কার্যের সমাপনী মজুদ। এটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিব, তাহলে আলটিমেটলি গিয়ে যে যোগফলটা বের হবে বা বিয়োগফলটা বের হবে সেই উত্তরটাকে আমরা বলছি হচ্ছে উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয়। এই নামগুলো মনে রাখাটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের প্রায় সময় হচ্ছে এগুলা থেকে মেনলি কোশ্চেন আসে যে মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, উৎপাদন ব্যয় নির্ণয় করো। তো এই জিনিসগুলো তোমাদেরকে একটু ভালো মতো খেয়াল করে দেখা রাখবে যে প্রত্যেকটা ব্যয় যে নির্ধারণ করছি এর আগে কোন ব্যয়গুলো ছিল। তো উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয় বের হওয়ার পরে এটার সাথে আমি যোগ করব তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ। তো আমি তো আমার অর্ধ তৈরি পণ্য গেল, আমার কাঁচামাল গেল, আমার লাস্টে গিয়ে আরেকটা মজুদ হতে পারে, সেটা হচ্ছে এই তৈরি পণ্যের মজুদ। মনে রাখা দরকার যে মজুদ তিন রকমের আমরা দেখতে পারলাম, একটা কাঁচামালের মজুদ, আরেকটা হচ্ছে তৈরি পণ্যের মজুদ, এবং আরেকটি হচ্ছে অর্ধ সমাপ্ত কিংবা চলতি কার্যের মজুদ। এই প্রত্যেকটা মজুদেরই আবার হতে পারে প্রারম্ভিক কিংবা সমাপনী। তো টোটাল এখানে 6 ধরনের আমরা মজুদ দেখতে পাচ্ছি। 4টা মজুদ নিয়ে কাজ করা হয়ে গিয়েছে, এবার আমরা কাজ করছি তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ এবং তৈরি পণ্যের সমাপনী মজুদ নিয়ে। যদি উৎপাদিত পণ্যের উৎপাদিত ব্যয়ের সাথে বা উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয়ের সাথে যদি আমরা তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করে দিই তাহলে বের হয়ে যাবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তো আমি এখানের মধ্যে রয়েছিল উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয় বা উৎপাদিত ব্যয়, এর সাথে যখন কিনা আমরা প্রারম্ভিক মজুদ যোগ করছি তখন বের হয়ে যাচ্ছে যে কয়টা পণ্য আসলে বিক্রয় করা পসিবল ছিল। যে এই বছরের মধ্যে আমি 100টা পণ্য উৎপাদন করছি নতুন করে, আর আগের থেকে আমার হাতে ছিল মনে করো 200টা পণ্য। তো দুইটা মিলে হয়ে গিয়েছে 300টা পণ্য। তার মানে আমার 300টা পণ্য বিক্রয় করা পসিবল ছিল, যেটাকে আমরা বলে থাকি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। কিন্তু দেখা গেল যে বছরের শেষে গিয়ে 50টা পণ্য বিক্রি করা পসিবল হয়নি। তার মানে আমি বিক্রি করতে পেরেছি কত? 300টা পণ্য ছিল, 50টা বিক্রয় করা পসিবল হয়নি, তার মানে 250টা বিক্রয় করতে পেরেছি। এটাকে বলা হয় বিক্রিত পণ্য। তাই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যখন আমরা তৈরি পণ্যের সমাপনী মজুদ বাদ দিয়ে দিচ্ছি তখন আমি আমার বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাচ্ছি, যে আমি প্রকৃতপক্ষে কয়টা পণ্য বিক্রি করতে পারলাম সেই পণ্যের ব্যয়টাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের পর আর শুধুমাত্র দুইটা ব্যয় যোগ করতে হবে, সেটা হচ্ছে অফিস উপরিব্যয় এবং বিক্রয় উপরিব্যয়। অফিস উপরিব্যয় কি মনে আছে তো? অফিস উপরিব্যয়ের পুনরূপ হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। অফিস সংক্রান্ত যে ব্যয়গুলো রয়েছে সেগুলোকে আমরা অফিস ও প্রশাসনিক উপরিব্যয় বলে থাকি। আবার বিক্রয় উপরিব্যয়ের আরেকটা নাম মানে পুনরূপ হচ্ছে বিক্রয় ও বন্টন উপরিব্যয়। বিক্রয় সংক্রান্ত যত খরচ রয়েছে সবগুলোকে হচ্ছে আমরা এখানের মধ্যে অন্তর্ভুক্ত করব। তো বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যদি এই দুটা ব্যয় যোগ করে দেওয়া হয় তাহলেই আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের মোট ব্যয়। তো যত ধরনের ব্যয় ছিল সব ব্যয়কে যোগ করার ফলে কিন্তু আমি আমার মোট ব্যয় পেয়ে গিয়েছি। এর সাথে আমরা যোগ করে দিব আমাদের প্রত্যাশিত মুনাফা। যদি মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে দিই তাহলে আমরা আমাদের বিক্রয় মূল্য পেয়ে যাব, যে আমাদের পণ্য কত দামে বিক্রি করা উচিত সেই পণ্যটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি। আমাদের মাঝে মাঝে পরীক্ষায় বলে যে একক প্রতি বিক্রয় মূল্য নির্ণয় করো, সেক্ষেত্রে টোটাল যে বিক্রয় মূল্য রয়েছে টোটাল বিক্রয় মূল্যকে আমরা হচ্ছে বিক্রয় একক দিয়ে ডিভাইড করে দিব, তাহলে কিন্তু আমরা একক প্রতি বিক্রয় মূল্যটা হচ্ছে পেয়ে যাব। তো এবার আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র দেখে নিই। আমরা যে ছকটা দেখলাম এই ছকের থেকে কিন্তু আমরা বেশ কিছু সূত্র আমরা পেয়ে যাচ্ছি। এই সূত্রগুলোকে এখানে সিরিয়াল ভাবে সাজানো আছে, যে মুখ্য ব্যয় সমান প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ মজুরি যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ। এখানে প্রত্যক্ষ কাঁচামাল ডাইরেক্ট বসানো যাবে না,
ব্যবহৃত কাঁচামালের ব্যয়টাকে বের করে নেওয়া লাগবে, এর সাথে আমরা যোগ করবো প্রত্যক্ষ মজুরি এবং তার সাথে যোগ করবো আমরা অন্যান্য প্রত্যক্ষ খরচ। এখানে কি লেখা উচিত? মুখ্য ব্যয় সমান ব্যবহৃত কাঁচামালের ব্যয় যোগ প্রত্যক্ষ মজুরি যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ। এই মুখ্য ব্যয়ের সাথে যদি কারখানা উপরি ব্যয়গুলো যোগ করে দেওয়া হয় তাহলে আমরা পেয়ে যাই হচ্ছে কারখানা ব্যয় কিংবা উৎপাদন ব্যয়। মুখ্য ব্যয় কি কি ছিল? এই তিনটা যোগ করলে মুখ্য ব্যয় বের হচ্ছে এবং এর সাথে আমরা যোগ করছি হচ্ছে কারখানা উপরি ব্যয়, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কারখানা ব্যয় কিংবা উৎপাদন ব্যয়। এই কারখানা উপরি ব্যয়ের আরেকটা নাম হচ্ছে উৎপাদন উপরি ব্যয়। রূপান্তর ব্যয়, এই ব্যয়টা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। রূপান্তর ব্যয় বলতে বোঝানো হচ্ছে যে কাঁচামালকে পণ্যে রূপান্তর করার জন্য মিনিমাম যতটুকু ব্যয় দরকার তাকে বলা হচ্ছে রূপান্তর ব্যয়। অর্থাৎ মানে আমার হচ্ছে কারখানার মধ্যে যে ব্যয়গুলো রয়েছে সবগুলো ব্যয় আসবে, শুধুমাত্র একটা ব্যয় আসবে না, সেটা হচ্ছে কাঁচামালের যে ব্যয় সেটাকে আমি অন্তর্ভুক্ত করব না। তো যে কারখানা ব্যয় যে দেখতে পাচ্ছি, যেটা কারখানা ব্যয় বের হয়েছিল, এটার মধ্যে শুধুমাত্র আমরা যদি প্রত্যক্ষ কাঁচামাল বাদ দিয়ে দিই তাহলে আলটিমেটলি রূপান্তর ব্যয়টা হচ্ছে বের হয়ে যাবে। সূত্র কি দেওয়া আছে? যে প্রত্যক্ষ মজুরি যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ কারখানা উপরি ব্যয়। এই যে এটার যে সূত্রটা, এটা কিন্তু কারখানা ব্যয়ের সাথে অলমোস্ট সিমিলার, জাস্ট একটা মাত্র উপাদান নেই, সেটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। কারণ প্রত্যক্ষ কাঁচামালের পরের থেকে রূপান্তর ব্যয়টা শুরু হয়। তারপরের ব্যয়টি হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়। আমি যে এখানে কারখানা ব্যয় কিংবা উৎপাদন ব্যয় পেয়েছিলাম, এই উৎপাদন ব্যয়ের সাথে যদি আমি চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ করি এবং তার থেকে যদি চলতি কার্যের সম্পূর্ণ মজুদটা আমি বাদ দিয়ে দিই, তাহলে যেটা পেয়ে যাব সেটা হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়। যে কি পরিমাণে পণ্য উৎপাদন করতে গিয়ে আমার কি পরিমাণে হচ্ছে ব্যয় হলো, উৎপাদিত পণ্যের ব্যয়। তারপর বিক্রিত পণ্যের ব্যয়, এই যে উৎপাদিত পণ্যের যে ব্যয়টা ছিল, যে পরিমাণে পণ্য উৎপাদন করা হয়েছে তার ব্যয় পেয়ে গেলাম। এর সাথে যদি আমরা তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করি এবং তৈরি পণ্যের সম্পূর্ণ মজুদ যদি বাদ দিয়ে দিই, তাহলে এখানে পেয়ে যাচ্ছি বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে কি করতে হবে? আমাদের আরো দুইটা ব্যয় যোগ করা লাগবে, একটা হচ্ছে অফিস উপরি ব্যয় এবং আরেকটা হচ্ছে বিক্রয় উপরি ব্যয়। তাহলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের মোট ব্যয়। এখানের মধ্যে কিন্তু যদি উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে যদি তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করা হয় তাহলে কিন্তু বিক্রয়যোগ্য পণ্য বের হয়। এই টার্মগুলো মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। বিক্রয়যোগ্য ব্যয় কি, বিক্রিত পণ্যের ব্যয় কি, আবার হচ্ছে মুখ্য ব্যয় কোনটা, কারণ এগুলো দিয়ে তোমাদের পরীক্ষার মধ্যে বেশিরভাগ কোশ্চেন এসে থাকে। তারপর এখানের মধ্যে রয়েছে যে বিক্রয় মূল্য, আমি যে মোট ব্যয় পেয়ে গেলাম, এর সাথে যদি আমি এখন আমার নিট মুনাফাটা যোগ করে দিই তাহলেই কিন্তু আলটিমেটলি আমি আমার বিক্রয় মূল্যটা পেয়ে যাচ্ছি। তো এরপর একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে বিক্রয় একক। যে আমার কি পরিমাণে পণ্য বিক্রয় করা হয়েছে তাকেই বলা হচ্ছে বিক্রয় একক। প্রায় সময় তোমার পরীক্ষার মধ্যে বিক্রয় একক নির্ণয় করতে হতে পারে। এই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে প্রারম্ভিক মজুদ একক যোগ উৎপাদিত পণ্যের একক মাইনাস সমাপনী মজুদ একক। অর্থাৎ বছরের শুরুতে কয়টা মজুদ পণ্য হচ্ছে প্রারম্ভিক মজুদ অবস্থায় ছিল, এর সাথে যোগ করতে হবে এই বছরে টোটাল কয়টা পণ্য উৎপাদন করা হয়েছে এবং বছরের শেষে কতগুলা পণ্য অবিকৃত অবস্থায় ছিল, সেই এককটাকে আমরা বাদ দিয়ে দিব, তাহলে আমরা পেয়ে যাবো বিক্রয় একক। তো এই সূত্রটা আমাদের অনেকভাবে কাজে লাগতে পারে। লাইক তোমাদের এখানে যেহেতু 4টা হচ্ছে উপাদান রয়েছে, যে কোনো 3টে উপাদান দিয়ে দিলেই কিন্তু অন্য উপাদানগুলো ইজিলি বের করা পসিবল। লাইক তোমাদের যদি বের করতে বলে যে প্রারম্ভিক মজুদ একক বের করো, তাহলে সূত্র কি হবে? প্রারম্ভিক মজুদকে এক পাশে রেখে এইগুলাকে তুমি ওই পাশে নিয়ে চলে যাও, তাহলে যেটা হবে যে উৎপাদিত পণ্যের ব্যয় এখানে প্লাস ছিল, এখানে গিয়ে মাইনাস হয়ে যাবে, এখানে যেটা মাইনাস ছিল সম্পূর্ণ মজুদ একক এখানে গিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে প্রারম্ভিক মজুদ এককের সূত্র হবে বিক্রয় একক মাইনাস উৎপাদিত পণ্যের একক যোগ সমাপনী মজুদ একক। ঠিক সেম ভাবে উৎপাদিত পণ্যের একক, এটা সূত্র হবে বিক্রয় একক মাইনাস প্রারম্ভিক মজুদ একক যোগ সমাপনী মজুদ একক। এখন তোমার ডিপেন্ড করছে কোয়েশ্চেনের মধ্যে কি ধরনের তথ্য দেওয়া আছে এবং তোমার কাছে কি জানতে চাওয়া হচ্ছে। তো আমরা কিন্তু মোটামুটি অনেকটুকু এগিয়ে এসেছি, সূত্রগুলো সম্পর্কে জেনে গিয়েছি, ব্যয়গুলো সম্পর্কে জেনে গিয়েছি, উৎপাদন ব্যয় বিবরণ সম্পর্কে জেনে গিয়েছি। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের ম্যাথের মধ্যে। এবার আমরা কিছু প্র্যাকটিস কোশ্চেন করব। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল 30,000 টাকা, প্রত্যক্ষ শ্রম 10,000 টাকা, অন্যান্য প্রত্যক্ষ খরচ 15,000 টাকা, কারখানা ভাড়া 25,000 টাকা হলে রূপান্তর ব্যয় কত? রূপান্তর ব্যয় সূত্রটা মনে আছে? রূপান্তর ব্যয় সূত্রটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি যোগ অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ কারখানা উপরি ব্যয়। এখানে প্রথমেই আমাদের প্রত্যক্ষ কাঁচামাল দেওয়া ছিল, কিন্তু এই প্রত্যক্ষ কাঁচামাল এই সূত্রের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, তাই এটাকে আমরা আনবো না। প্রত্যক্ষ শ্রমের পরিমাণ এখানে আসবে, প্রত্যক্ষ শ্রম আর প্রত্যক্ষ মজুরি সেম জিনিস।
অন্যান্য প্রত্যক্ষ খরচ দেওয়া রয়েছে, আবার এখানে কারখানা ভাড়া, এটা হচ্ছে কারখানা উপরিব্যয়ের মধ্যে গিয়ে পড়ে। তাই এই তিনটা যদি যোগ করে দিই 10,000, 15,000 যোগ 25,000, তাহলে যে 50,000 টাকা বের হচ্ছে এটাই হয়ে যাবে হচ্ছে আমাদের রূপান্তর ব্যয়ের পরিমাণ। তো রূপান্তর ব্যয় আমরা বের করে ফেললাম। চলে যাই আমাদের পরের কোশ্চেনের মধ্যে। এখানে বলা হয়েছে উৎপাদিত পণ্যের ব্যয় 20,000 টাকা, চলতি কার্যের প্রারম্ভিক মজুদ 10,000 টাকা, উৎপাদন ব্যয় 25,000 টাকা, চলতি কার্যের সমাপনী মজুদ কত? তো আমাকে আগে বলো তো, উৎপাদন ব্যয়টা আগে নির্ণয় করা হয় নাকি উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় করা হয়? উৎপাদন ব্যয়টাকে আগে নির্ণয় করা হয়, তারপর এর সাথে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ যোগ করে এবং চলতি কার্য সম্পূর্ণ মজুদ বাদ দিয়ে আমরা বের করে হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়। তাহলে উৎপাদিত পণ্যের ব্যয় সূত্রটা কি হয়? উৎপাদন ব্যয় যোগ চলতি কার্যের প্রারম্ভিক মজুদ মাইনাস চলতি কার্যের সমাপনী মজুদ। এখানে এই 4টে উপাদানের মধ্যে 3টে উপাদানের ভ্যালু দেওয়া রয়েছে। একটা হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয় দেওয়া, যেটা 20,000 টাকা, চলতি কার্যে প্রারম্ভিক মজুদ 10,000 টাকা এবং চলতি কার্যে মানে প্রারম্ভিক মজুদ 10,000 টাকা দেওয়া আছে এবং উৎপাদন ব্যয় দেওয়া আছে হচ্ছে 25,000 টাকা। তো এইটা বের করা কিন্তু কোনো ব্যাপারই না। যেটা করতে হবে, যেহেতু এটা নেগেটিভ আকারে আছে, এটাকে আমি বাম পাশে নিয়ে চলে গেলাম, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে এবং উৎপাদিত পণ্যের ব্যয়টাকে আমি নিয়ে চলে আসবো হচ্ছে ডান দিকে। যেহেতু এটা পজিটিভে ভ্যালু আছে, কিছু দেওয়া নেই মানে পজিটিভ ভ্যালু, ডান দিকে গিয়ে এটা নেগেটিভ হয়ে যাবে, অন্যগুলো যেখানে আছে সেখানে রেখে দিব। অর্থাৎ চলতি কার্যের সমাপনী মজুদের সূত্রটা হয়ে যাবে উৎপাদন ব্যয় যোগ চলতি কার্যের প্রারম্ভিক মজুদ মাইনাস উৎপাদিত পণ্যের ব্যয়। জাস্ট এই চলতি কার্যের সমাপনী মজুদ এবং উৎপাদিত পণ্যের ব্যয়, এই দুটাকে এক্সচেঞ্জ করে দিলেই হচ্ছে আলটিমেটলি সূত্রটা বের হয়ে যাচ্ছে। তো আমাদের যেহেতু এখানে উৎপাদন ব্যয় দেওয়া রয়েছে, উৎপাদন ব্যয়ের পরিমাণ হচ্ছে কত টাকা? উৎপাদন ব্যয় 25,000 টাকা, চলতি কার্যের প্রারম্ভিক মজুদ 10,000 টাকা এবং উৎপাদিত পণ্যের ব্যয়ের পরিমাণ 20,000 টাকা। তাহলে যোগ বিয়োগ করলে আলটিমেটলি 15,000 টাকাই হচ্ছে চলতি কার্যের সমাপনী মজুদ। তো এই ম্যাথটা করা হয়ে গেল। এবার আমরা একটু বড় আকারের ম্যাথ করা ট্রাই করি। এই ম্যাথটার মধ্যে ট্রাই করেছি আমি যত প্রকার হচ্ছে ম্যাথ হওয়া পসিবল মোটামুটি পরীক্ষায় আসি ইম্পর্টেন্ট, সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে কি কি দেওয়া রয়েছে? এখানে অনেকগুলো তথ্য দেওয়া রয়েছে। তো এই তথ্যগুলো পড়ার আগে মনে রাখবা, পরীক্ষায় যদি তোমাদের অনেক বড় উদ্দীপক দেওয়া থাকে, কখনোই আগে উদ্দীপক পড়তে যাবে না, প্রথমত কোয়েশ্চেনটা পড়া ট্রাই করবা। বা যদি কোয়েশ্চেনটা অনেক বড় হয়, আগে লাস্টের পার্টটা পড়ে দেখবা যে তোমাদের কাছে অ্যাকচুয়ালি কি জানতে চাওয়া হয়েছে। যেমন এখানে বড় কোয়েশ্চেন দেওয়া, প্রথমে তোমাকে বললাম বের করো ব্যবহৃত কাঁচামালের ব্যয় কত বা ব্যবহৃত কাঁচামাল কত, সেটা বের করো। তো তুমি কিন্তু আর অন্য কোনো তথ্য দিয়ে খেয়াল করে দেখবে না, ব্যবহৃত কাঁচামালের সাথে যেগুলো সম্পৃক্ত তুমি শুধু সেইগুলো বের করার চেষ্টা করবা। যেমন ব্যবহৃত কাঁচামালের ব্যয় সূত্রটি হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় মাইনাস সমাপনী কাঁচামাল। এখানে কাঁচামাল ক্রয় বলতে এখানের মধ্যে মেনলি নিট কাঁচামাল বোঝানো হচ্ছে এবং প্রত্যক্ষ কাঁচামাল অবশ্যই যদি এমন হয় যে কাঁচামালের সাথে অন্য কিছু যোগ বিয়োগ করার মতো আছে, তাহলে আমরা সেটা হচ্ছে এখানে আনতাম। কিন্তু এই কোশ্চেনের মধ্যে অন্য কোনো কিছু নেই, এখানে জাস্ট 3টা জিনিস রয়েছে কাঁচামালের সাথে সম্পৃক্ত। এটা একটা হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল, তারপর সমাপনী কাঁচামাল এবং কাঁচামাল ক্রয়। তো এই সূত্র এইগুলা অনুযায়ী সূত্রটা বসানো হয়েছে যে প্রারম্ভিক কাঁচামালের পরিমাণ 70,000 টাকা, কাঁচামাল ক্রয়ের পরিমাণ 3,50,000 টাকা এবং সমাপনী কাঁচামালের পরিমাণ হচ্ছে 50,000 টাকা। তাহলে আলটিমেটলি গিয়ে এখানে কত বের হচ্ছে? এখানে 3,70,000 টাকাই হচ্ছে ব্যবহৃত কাঁচামালের পরিমাণ। কোথাও কোথাও হতে পেয়েছি আমি, এখানে প্রারম্ভিক কাঁচামাল ছিল, এখানে সমাপনী কাঁচামালটা ছিল এবং এখানে হচ্ছে কাঁচামাল ক্রয়ের পরিমাণ ছিল। এই তিনটা দিয়ে কিন্তু আমরা ব্যবহৃত কাঁচামালটা বের করতে পারছি। চলে যাই তার পরের কোশ্চেনের মধ্যে। এখানে মেনলি জানতে চাওয়া হচ্ছে মুখ্য ব্যয়ের পরিমাণ কত। মুখ্য ব্যয় কিভাবে বের করি আমরা মুখ্য ব্যয়টা বের করতে পারি, একটু আগে ব্যবহৃত কাঁচামালটা বের করে আসলাম, এটার সাথে যদি আমরা প্রত্যক্ষ শ্রম এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করি তাহলে বের হয়ে যায় মুখ্য ব্যয়। কিন্তু এই কোশ্চেনের মধ্যে কোথাও অন্যান্য প্রত্যক্ষ খরচ দেওয়া নেই, শুধুমাত্র এখানে প্রত্যক্ষ শ্রম বা মজুরির পরিমাণটা দেওয়া আছে এবং একটু আগে কোশ্চেনে আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয়টা নির্ণয় করে এসেছিলাম। ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের পরিমাণ ছিল 3,70,000 টাকা এবং প্রত্যক্ষ শ্রম বা মজুরির পরিমাণ ছিল হচ্ছে 5 লাখ টাকা। তো এই দুটো যোগ করলে যে 8,70,000 টাকা বের হচ্ছে, এটাই হচ্ছে আমাদের মুখ্য ব্যয়ের পরিমাণ। তার পরবর্তীতে এখানে নির্ণয় করতে বলেছি আমি যে উৎপাদন উপরিব্যয়ের পরিমাণ নির্ণয় করো। সো উৎপাদন উপরিব্যয় যেই জিনিস, কারখানা উপরিব্যয় হচ্ছে সেম জিনিস। কারখানা উপরিব্যয় কোনগুলা? কারখানা সংক্রান্ত যে পরোক্ষ ব্যয়গুলো আছে সেগুলোকে আমরা কারখানা উপরিব্যয় ও উৎপাদন উপরিব্যয়ের মধ্যে আনবো এবং পরোক্ষ কাঁচামাল এবং পরোক্ষ যে মজুরি রয়েছে সেটাও কিন্তু এখানের মধ্যে অন্তর্ভুক্ত হবে।
আবার যদি কারখানার মধ্যে কোনো আসবাবপত্র বা কারখানার কোনো যন্ত্রপাতি যদি অপচয় হয় সেটাকে আমরা এখানে অন্তর্ভুক্ত করব। সো এখানের মধ্যে কোন কোনগুলা হচ্ছে উৎপাদন উপরিব্যয়ের মধ্যে গিয়ে পড়ছে। প্রথমত যে পরোক্ষ যে কাঁচামাল দেওয়া আছে 25,000 টাকা, এটা কিন্তু একটা উৎপাদন উপরিব্যয়ের মধ্যে গিয়ে পড়ছে, কারণ বলে নিলাম যে পরোক্ষ কাঁচামাল এবং পরোক্ষ শ্রম বা মজুরি এই দুইটাই উৎপাদন উপরিব্যয়ের মধ্যে হচ্ছে আসে। এই 25,000 টাকাটা এখানে বসিয়ে দিলাম। এরপরে কারখানা ব্যবস্থাপকের বেতন, যেহেতু কারখানার ব্যবস্থাপকের বেতন কারখানার সংক্রান্ত ব্যয়, তাই এটাকে আমরা এখানে অন্তর্ভুক্ত করব। কারখানা ব্যবস্থাপকের বেতনটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। তারপরে হচ্ছে কারখানার বীমা, এটাও একটা কারখানা সংক্রান্ত খরচ, এই 25,000 টাকাকে হচ্ছে এখানের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করব। এরপরে হচ্ছে কারখানা দালান কোঠার খাজনা, এই সেম কারখানা সংক্রান্ত খরচ, এই 10,000 টাকাকে আমরা এখানের মধ্যে অন্তর্ভুক্ত করব। তারপর দেখো তো আর কোনো কিছু আছে নাকি? হ্যাঁ, এখানে দেওয়া আছে পরোক্ষ শ্রম বা মজুরি, পরোক্ষ কাঁচামালের মতো পরোক্ষ শ্রমটা এখানে অন্তর্ভুক্ত হবে, তাই 1,50,000 টাকাকে আমরা এখানে অন্তর্ভুক্ত করব। এরপরে দেওয়া রয়েছে কারখানা যন্ত্রপাতির ভাড়া, যদি এনিহাও এই যন্ত্রপাতি কারখানা না থেকে অন্য কোথাও থাকতো তাহলে কিন্তু এটাকে আমরা এখানে অন্তর্ভুক্ত করতাম না, কিন্তু কারখানা যন্ত্রপাতির ভাড়া কারখানা সংক্রান্ত ব্যয় হয়, এটাকে আমরা এখানে অন্তর্ভুক্ত করব 60,000 টাকা। তারপর লাস্ট রয়েছে এখানে কারখানা দালান কোঠার অবচয়, এটাকে হচ্ছে আমাদের এখানের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। ও আরেকটা মিস চলে গিয়েছে, সরি, কারখানা গ্যাস পানি বিদ্যুৎ, এটাও কিন্তু আমাদের এই উৎপাদন উপরিব্যয়ের মধ্যে হচ্ছে অন্তর্ভুক্ত হচ্ছে। তো এইটাও এখানে বসিয়ে দিব, যার পরিমাণ হচ্ছে 1,40,000 টাকা। তো এই সবগুলো যদি এবার আমরা যোগ বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমরা আলটিমেটলি গিয়ে আমাদের কি পেয়ে যাচ্ছে, আমাদের উৎপাদন উপরিব্যয়ের পরিমাণটা পেয়ে যাচ্ছি, যার পরিমাণ হচ্ছে 4,95,000 টাকা। তার যে নেক্সট কোশ্চেনটা রয়েছে সেখানে জানতে চাওয়া হয়েছে উৎপাদন ব্যয়ের পরিমাণ কত। আমরা মুখ্য ব্যয় পেয়ে গিয়েছি, আমরা উৎপাদন উপরিব্যয় পেয়ে গিয়েছি আগের কোশ্চেনগুলোর মধ্যে। তো এই মুখ্য ব্যয়ের সাথে যদি এবার এই উৎপাদন উপরিব্যয় যোগ করে দেওয়া হয় তাহলেই কিন্তু উৎপাদন ব্যয়টা হচ্ছে বের হয়ে যাবে। সো মুখ্য ব্যয়ের পরিমাণ ছিল 8,70,000 টাকা এবং উৎপাদন উপরিব্যয়ের পরিমাণ ছিল 4,95,000 টাকা। সো এই দুটো যদি যোগ করে দিই 13,65,000 টাকা যে বের হচ্ছে, এটাই হয়ে যাবে এখানে উৎপাদন ব্যয়ের পরিমাণ। এরপরে কোশ্চেনে কি জানতে চাওয়া হয়েছে, তারপরে জানতে চাওয়া হয়েছে রূপান্তর ব্যয়ের পরিমাণ কত। রূপান্তর ব্যয় কিন্তু আমরা আগে আরেকবার নির্ণয় করে এসেছিলাম, এখানে আরেকবার নির্ণয় করছি। রূপান্তর ব্যয়ের মধ্যে হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল ছাড়া অন্যান্য সব প্রত্যক্ষ খরচগুলি আসবে এবং তার সাথে আমরা উৎপাদন উপরিব্যয় কিংবা কারখানা উপরিব্যয়কে হচ্ছে যোগ করব। তো খেয়াল করে দেখো তো এখানে কোন কোন প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ শ্রম এবং অন্য প্রত্যক্ষ খরচ দেওয়া আছে নাকি। এখানে শুধুমাত্র প্রত্যক্ষ শ্রম বা মজুরির পরিমাণে দেওয়া আছে এবং এটা হচ্ছে 5 লাখ টাকা। আবার উৎপাদন উপরিব্যয় আমরা একটু আগে বের করে এসেছিলাম, যার পরিমাণ ছিল 4,95,000 টাকা। এই 5 লাখের সাথে যদি এবার 4,95,000 টাকা যোগ করে দেওয়া হয় তাহলে যে 9,95,000 টাকা বের হচ্ছে, এটাই কিন্তু এখানে রূপান্তর ব্যয়ের পরিমাণ। তারপর জানতে চাওয়া হচ্ছে যে উৎপাদিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত। উৎপাদিত পণ্যের ব্যয় সূত্র ছিল উৎপাদন ব্যয় যোগ চলতি কার্যের প্রারম্ভিক মজুদ মাইনাস চলতি কার্যের সমাপনী মজুদ। দেখো এই সূত্রগুলা এতবার এই ভিডিওতে বলা হচ্ছে, এই ভিডিও ভালো মতো দেখলেই কিন্তু তোমাদের সূত্রগুলো মেমোরাইজ হয়ে যাচ্ছে এবং এই সূত্রগুলো ছাড়া কিন্তু তোমরা এই ম্যাথগুলো একেবারেই করতে পারবে না। তাই যা কিছুই করো না কেন এই চ্যাপ্টারের যে সূত্রগুলো আছে এগুলো একটু ভালো মতো মেমোরাইজ করা লাগবে। সো উৎপাদন ব্যয় কিন্তু আমরা অলরেডি বের করে এসেছিলাম, আমাদের জাস্ট লাগবে যে চলতি কার্যের প্রারম্ভিক মজুদের পরিমাণ কত। তো এই ম্যাথে দেখো তো প্রারম্ভিক চলতি কার্য দেওয়া আছে নাকি, এখানে দেওয়া আছে, তার পরিমাণ 1,50,000 টাকা। চলতি কার্যের সমাপনী মজুদ এখানে দেওয়া আছে, সমাপনী চলতি কার্য এর পরিমাণ 90,000 টাকা এবং আমরা কিন্তু আগে পেয়ে গিয়েছিলাম উৎপাদন ব্যয় যার পরিমাণ 13,65,000 টাকা। তো 13,65,000 সাথে আমরা 1,50,000 যোগ করছি, তার থেকে 90,000 বিয়োগ করে দিচ্ছি, তাহলেই বের হচ্ছে 14,25,000 টাকা, যেটা হচ্ছে এখানে উৎপাদিত পণ্যের ব্যয়ের পরিমাণ। তারপরে জানতে চাওয়া হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত, অর্থাৎ কত টাকার পণ্যের ব্যয়, মানে কত টাকার পণ্য হচ্ছে বিক্রি করা পসিবল ছিল, সেই পণ্যের ব্যয়কে বলা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এটা খুবই সিম্পল একটা জিনিস, উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে আমরা প্রারম্ভিক উৎপাদিত পণ্য অথবা তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ আমরা যোগ করে দেব। উৎপাদিত পণ্যের ব্যয় অলরেডি পেয়ে এসেছি, যার পরিমাণ 14,25,000 টাকা। এর সাথে যোগ করতে হবে প্রারম্ভিক উৎপাদিত পণ্য। তো দেখো তো কোথাও প্রারম্ভিক উৎপাদিত পণ্য দেওয়া আছে নাকি, এই তো এখানে দেওয়া আছে প্রারম্ভিক উৎপাদিত পণ্য যার পরিমাণ 2 লাখ টাকা। সো 14,25,000 এবং 2 লাখ এই দুটো যোগ করলে বের হয়ে যাচ্ছে 16,25,000 টাকা, যেটা আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়।
তারপরে বের করতে বলা হয়েছে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত। আমরা যে একটু আগে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টা নির্ণয় করে আসলাম, তার থেকে সমাপনী উৎপাদিত পণ্য অথবা তৈরি পণ্যের সমাপনী মজুদ বাদ দিলেই কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাচ্ছে। যে আমার হাতে অনেকগুলো পণ্য ছিল যেগুলো বিক্রয় করা পসিবল ছিল, কিন্তু কিছু পণ্য বিক্রয় হয়নি। সো যেই পণ্যগুলো বিক্রয় হয়নি সেগুলো বাদ দিলেই কিন্তু কয়টা পণ্য প্রকৃতপক্ষে বিক্রি হয়েছে তার পরিমাণ বের হয়ে যায়। এই কারণে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী উৎপাদিত পণ্যের যে ব্যয় সেটা বাদ দিয়ে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা হচ্ছে নির্ণয় করছি। তো বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ হচ্ছে 16,25,000 টাকা, এটা আগে বের করে এসেছি। এবং সমাপনী উৎপাদিত পণ্যের পরিমাণ হচ্ছে কত, এখানে হবে হচ্ছে 2,25,000 টাকা, বাট এখানে ভুল করে হচ্ছে 22,50,000 টাকা দিয়ে দেওয়া হয়েছে। তো 16,25,000 থেকে 2,25,000 টাকা বাদ দিলে আলটিমেটলি এখানে অ্যান্সার বের হচ্ছে 14 লাখ টাকা। তারপরে হচ্ছে বের করতে বলা হয়েছে মোট ব্যয়। সো মোট ব্যয়ের পরিমাণটা কি হবে? মোট ব্যয় সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে অফিস উপরিব্যয় এবং বিক্রয় উপরিব্যয় হচ্ছে যোগ করা লাগবে। বিক্রিত পণ্যের ব্যয় আমরা অলরেডি পেয়ে এসেছি। এবার আমরা অফিস উপরিব্যয়গুলো একটু খোঁজার চেষ্টা করি যে অফিস উপরিব্যয় এখানের মধ্যে কি কি আছে। এখানে শুধুমাত্র একটাই অফিস উপরিব্যয় আছে, সেটা হচ্ছে প্রশাসনিক খরচসমূহ, যার পরিমাণ 4 লাখ টাকা। এবার দেখে নিই বিক্রয়ের সাথে যে সম্পর্কিত উপরিব্যয় বা বিক্রয় উপরিব্যয় এখানে কি কি দেওয়া রয়েছে। এখানে একটা রয়েছে বিক্রয় কমিশন। বিক্রয় করতে গিয়ে কমিশন হয়েছে, এটা অবশ্যই বিক্রয় উপরিব্যয়ের মধ্যে আসবে, যার পরিমাণ 2 লাখ টাকা। আবার বিতরণ খরচ, বিতরণ খরচ বলতে এখানে ওই বিক্রয় করতে গিয়ে যে বিতরণ করার যে খরচ সেটাকে বিতরণ খরচ বলা হচ্ছে, এটাও কিন্তু বিক্রয় করতে গিয়ে খরচ হয়েছে। তাই এই 1,50,000 টাকাকে আমরা এখানের মধ্যে অন্তর্ভুক্ত করব। আর বিক্রিত পণ্যের ব্যয় তো অলরেডি পেয়ে এসেছি আমরা 14 লাখ টাকা। তো এই সবগুলো যোগ করলে আলটিমেটলি পেয়ে যাচ্ছি 21,50,000 টাকা, যেটা হচ্ছে মোট ব্যয়ের পরিমাণ। তারপরে কোশ্চেনে কি বলা হয়েছে, এই কোশ্চেনটা অনেক ইন্টারেস্টিং। এটা শুধুমাত্র এই চ্যাপ্টারের জন্য না, যে কোনো চ্যাপ্টারের জন্য এই ম্যাথটা হচ্ছে ইম্পর্টেন্ট। বলা হয়েছে মোট ব্যয়ের পরিমাণ যদি 21,50,000 টাকা হয় এবং বিক্রয় মূল্যের উপর যদি 20% মুনাফা করতে বলে, তাহলে মুনাফা ও বিক্রয় মূল্যের পরিমাণ কত। এখানে কি দেওয়া রয়েছে, এখানে মোট ব্যয় দেওয়া রয়েছে। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে নর্মালি মোট ব্যয় দেওয়া থাকলে মোট ব্যয়ের উপর পার্সেন্টেজ নির্ণয় করা পসিবল। আমাকে বলা হয়েছে বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা। আমার কিন্তু কোশ্চেনের কথা বিক্রয় মূল্য দেওয়াই নেই, উল্টা আমাকে এখানে বিক্রয় মূল্য বের করতে বলা হয়েছে, যার মানে এখানে দেওয়া নেই। তার উপর কিভাবে করে হচ্ছে আমরা এই পার্সেন্ট বের করতে পারি। তো এই ম্যাথটাই এখন আমরা দেখার ট্রাই করব। প্রথমত, যার উপর পার্সেন্টেজ ধরতে বলবে তাকে মনে মনে সবসময় 100 ধরে নেবে। যদি বলা হয় বিক্রয় মূল্যের উপর পার্সেন্টেজ, তখন বিক্রয় মূল্য হচ্ছে 100। যদি বলা হয় ক্রয় মূল্যের উপর পার্সেন্টেজ, তখন ক্রয়কে ধরে নেওয়া হচ্ছে 100। এটাই হচ্ছে এই টাইপের ম্যাথগুলো করার মেন একদম উপায়। সো যেহেতু বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা, তাই বিক্রয়কে ধরে নেব হচ্ছে আমি 100। তো 100 টাকার উপর যদি 20% করা হয়, তাহলে মুনাফা বের হয় মাত্র 20 টাকা। বিক্রয় মূল্য 100 টাকা, মুনাফা বের হচ্ছে 20 টাকা। সো বিক্রয় মূল্য থেকে মুনাফা বাদ দিলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মোট ব্যয়। কারণ আমরা জানি মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে হয় বিক্রয় মূল্য, উল্টোটা করা যায়। বিক্রয় মূল্য থেকে যদি আমরা মুনাফা বাদ দিয়ে দিই, তাহলে বের হয়ে যাচ্ছে মোট ব্যয়। তো এটাই হচ্ছে 80%টা হচ্ছে মোট ব্যয়ের পরিমাণ। কিন্তু এখানে অলরেডি মোট ব্যয়ের পরিমাণ দেওয়া আছে, যেটা হচ্ছে 21,50,000 টাকা। অর্থাৎ এখানে 80% যে মানটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে মেইনলি এই 21,50,000 এর সমান। আমরা যেটা করব, এই 21,50,000কে যদি এবার আমরা 80 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে 1 ভাগের মান কত আমরা পেয়ে যাব। তো তার সাথে যদি 20 গুণ করে দিই, তাহলে আমরা মুনাফা পেয়ে যাব। 20 গুণ না করে যদি আমরা 100 গুণ করি, তাহলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। ব্যাপারটা হচ্ছে এরকম, মুনাফা বের করার জন্য 21,50,000 যেটা হচ্ছে আমার মোট ব্যয়, তাকে আমরা মোট ব্যয়ের যে পার্সেন্ট হচ্ছে সেটাতে ভাগ দিয়ে দিব। এখানে মোট ব্যয়ের পার্সেন্টটা হচ্ছে 80। তো 80 দিয়ে আমরা ভাগ দিয়ে দিচ্ছি, এবং যা জানতে চাওয়া হয়েছে, যদি আমরা মুনাফা বের করতে চাই, তাহলে 80 দিয়ে ভাগ দিয়ে আমরা 20 গুণ করে দিব, তাহলে আমরা আলটিমেটলি গিয়ে আমাদের মুনাফা পেয়ে যাব। এখানে মুনাফাটা হবে হচ্ছে 5,37,500 টাকা। এই 5,37,500 টাকা, এটা যদি আমরা মোট ব্যয়ের সাথে যোগ করে দিই, তাহলেই কিন্তু আমরা আমাদের বিক্রয় মূল্য পেয়ে যাচ্ছি। কারণ বিক্রয় মূল্য সূত্রই ছিল মোট ব্যয় যোগ মুনাফা। মোট ব্যয়ের পরিমাণ 21,50,000 টাকা এবং মুনাফা মাত্র নির্ণয় করা হলো 5,37,500। এই দুটো যোগ করলে যে 26,87,500 বের হয়, এটাই হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তাহলে আশা করি ম্যাথটা বুঝে গিয়েছো। যদি এখানে বলা থাকতো 25%, তাহলে 100 থেকে 25 বিয়োগ করতা, এখানে বের হতো 75।
তখন 21,50,000 কে 75 দিয়ে ভাগ দিতা এবং 25 দিয়ে গুণ দিতা। যদি এখানে মুনাফা দেওয়া থাকতো 30, তাহলে এখানে হয়ে যেত 70, তাহলে 70 দিয়ে ভাগ দিতা এবং 30 দিয়ে গুণ দিতা। এভাবে করেই এই ম্যাথগুলো করতে হয়। এই ম্যাথটা করার অল্টারনেটিভ একটা ওয়ে আছে। এখানে তো আমরা ম্যাথ করে করে বের করছি, আরেকটা মেমোরাইজিং একটা মেথড আছে। যে এই একটা ছক দেখো তো, এই ছকটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট ছক। যে বিক্রয় মূল্যের উপর মনে রাখবা, যদি যে পরিমাণ পার্সেন্টেজ হয়, ক্রয় মূল্যের উপর পার্সেন্টেজ বেশি হয়ে থাকে। কারণ অবশ্যই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য ছোট, বিক্রয় মূল্যের উপর যে পার্সেন্টেজ করতে হয়, বিক্রয় মূল্যের উপর পার্সেন্টেজ সামান্য বেশি হবে। এখন এই চার্টটা মনে রাখতে পারো যে বিক্রয় মূল্যের উপর যদি 16.67% হয়, তখন ক্রয় মূল্যের উপর পার্সেন্ট হবে 20%। এখানে পার্সেন্ট বলতে মুনাফা পার্সেন্ট বোঝানো হচ্ছে যে বিক্রয় মূল্যের উপর যদি 16.67% হয়, ক্রয় মূল্যের উপর পার্সেন্ট হবে 20%। আবার যদি বিক্রয় মূল্যের উপর 20% হয়, তাহলে ক্রয় মূল্যের উপর হবে 25% মুনাফা। বিক্রয় মূল্যের উপর যদি 25% মুনাফা হয়, ক্রয় মূল্যের উপর হবে 33.33% মুনাফা। বিক্রয় মূল্যের উপর 33.33% হলে ক্রয় মূল্যের উপর 50% মুনাফা, এবং বিক্রয় মূল্যের উপর 50% মুনাফা হলে ক্রয় মূল্যের উপর হয়ে যাবে 100% মুনাফা। ব্যাপারটা যেহেতু তোমাদের ক্যালকুলেটর নেই, তাই পার্সেন্টের ম্যাথ করাটা কিছুটা ঝামেলাকর হয়ে পড়ে। এর জন্য বেশিরভাগ অ্যাডমিশন টেস্টের মধ্যে মোটামুটি পরিচিত যে পার্সেন্টেজ গুলো রয়েছে সেগুলো ছাড়া তেমন বেশি একটা দেওয়া হয় না, এবং এই পার্সেন্টেজ গুলোই সব থেকে বেশি আসে। তো এটা মনে রাখার সবচেয়ে বড় সুবিধা কি, এখানে সবচেয়ে বড় টেকনিক 16.67% মানে 6 দিয়ে ভাগ, 1/6 দিয়ে গুণ, কিংবা 6 দিয়ে ভাগ। যদি তোমাকে বলা হয় যে 6,000 টাকার 16.67% কত, তুমি 6,000 কে সিম্পলি 6 দিয়ে ভাগ দিয়ে দিবা, 1,000 টাকা বের হচ্ছে, এটাই 16.67%, 6,000 টাকার উপরে। তো 16.67% হচ্ছে 1/6। তো যদি বিক্রয় মূল্যের উপর 1/6 করতে হয়, ক্রয় মূল্যের উপর করতে হবে 1/5। আবার বিক্রয় মূল্যকে যদি এনে 20% করতে হয়, অর্থাৎ 5 দিয়ে ভাগ দেওয়া লাগে, তাহলে ক্রয় মূল্যকে জাস্ট 4 দিয়ে ভাগ দিলেই হবে। বিক্রয় মূল্য উপর যদি 25% হয়, 25% মানে 4 দিয়ে ভাগ, তাহলে ক্রয় মূল্যকে 3 দিয়ে ভাগ দিলেই হবে। যদি বিক্রয় মূল্যকে 3 দিয়ে ভাগ করতে হয়, ক্রয় মূল্যকে 2 দিয়ে ভাগ দিবা। ক্রয় মূল্যকে 2 দিয়ে ভাগ দিতে হলে বিক্রয় মূল্যকে 2 দিয়ে ভাগ দিতে হলে ক্রয় মূল্যকে 1 দিয়ে ভাগ দিতে হবে। খেয়াল করে দেখো, এই যে এই দুইটা কিন্তু কানেক্টেড। আর যে এখানে 1/6 হলে 6 দিয়ে ভাগ দিলে এখানে 5 দিয়ে ভাগ, এখানে 5 দিয়ে ভাগ দিলে 4 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ দিলে 3 দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ দিলে 2 দিয়ে ভাগ, এবং এখানে 2 দিয়ে ভাগ দিলে এখানে 1 দিয়ে ভাগ, মানে কিছু ভাগ দেওয়ার দরকার নেই। তো ব্যাপারটা কেমন এখানে হলো, যে বিক্রয় মূল্যের উপর 20% ছিল যে এই চার্ট অনুযায়ী, তাহলে ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট হবে? 25%। তো সিম্পলি মুনাফা সমান হবে বিক্রয় মূল্যের উপর পার্সেন্টেজ না ধরে ক্রয় মূল্যের উপরই ধরে দিবা, মানে মোট ব্যয়ের উপর 25% দিয়ে দিবা। যে বিক্রয় মূল্য 25% হলে ক্রয় মূল্যের উপর 33.33%, এবং বিক্রয় মূল্যের উপর 20% হলে ক্রয় মূল্যের উপর 25%। যেহেতু এখানে 25% দেখতে পাচ্ছি, এই 25% এখানে গুণ করে দিব, অথবা 4 দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে আলটিমেটলি আমাদের একদম ডাইরেক্ট ভ্যালুটা বের হয়ে যাবে। এর পরিমাণ কত? 5,37,500 টাকা। এভাবে করে পরীক্ষার মধ্যে ম্যাথটা করা পসিবল। যদি কনফিউজড হয়ে যাও, আমি আরেকবার রিপিট করি যে মোট ব্যয়ের পরিমাণ দেওয়া আছে এখানে 21,50,000 টাকা। ধরে নাও পরীক্ষায় বলা হলো বিক্রয় মূল্যের উপর যদি 25% মুনাফা হয়, তাহলে মুনাফার পরিমাণ কত? তো বিক্রয় মূল্যের উপর যদি 25% হয়, ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট? ক্রয় মূল্যের উপর 33.33%, অথবা 1/3। তুমি যখন যেটা করবা, সিম্পলি এই মোট ব্যয় যে দেওয়া রয়েছে 21,50,000, এটাকে তুমি 3 দিয়ে ভাগ দিয়ে দিবা, তাহলেই আলটিমেটলি গিয়ে মোট ব্যয়ের উপর 33.33%-এর যত মান ওটা বের হয়ে যাবে। ওইটাই আলটিমেটলি গিয়ে বিক্রয় মূল্যের উপর 25% ভ্যালু হয়ে যাচ্ছে। সো এইভাবে করেই পরীক্ষার মধ্যে খুব ইজিলি মানে এত হার্ড ম্যাথ না করে কিছুটা মেমোরাইজিং এর মাধ্যমে ইজিলি ম্যাথগুলো বের করা পসিবল। এখন তোমার নিজের উপর ডিপেন্ড করছে তুমি কি এই মেমোরাইজিং পদ্ধতিতে ইউজ করবা, নাকি এখানে যে পদ্ধতি দেখালাম এটা ইউজ করবা, তোমার উপর ডিপেন্ড করছে। কিন্তু যদি তোমার পরীক্ষা তাড়াতাড়ি করতে হয়, তখন কিন্তু এটা ইউজ করা বেটার। কিন্তু যখন গিয়ে তোমার এটা লিখিতর মধ্যে আসবে, এমসিকিউ এর মধ্যে যে কোনো একটা করলেই চলে, লিখিতর মধ্যে আমি বলবো এই পদ্ধতি মানে ব্যবহার করাটাই বেশি গ্রহণযোগ্য, কারণ এখানের মধ্যে ডিটেলসে দেওয়া রয়েছে। লিখিতের মধ্যে তোমাকে তো অ্যান্সার বের করতে হবে, তখন এখানে ম্যাথ করে দেখানো উচিত। শর্টকাট টেকনিক এখানে খুব বেশি কাজে লাগে না। শর্টকাট টেকনিকগুলো কখন ইউজ করবা? শর্টকাট গুলো ইউজ করবা এমসিকিউর ক্ষেত্রে, কিন্তু বড় আকারে যে ম্যাথগুলো রয়েছে ওইগুলা লিখিতের ক্ষেত্রে ব্যবহার করাটাই সবথেকে বেটার একটা অপশন। তারপরে চলে যাই কিছু প্রিভিয়াস এর কোশ্চেনের মধ্যে।
এখানে বলা হয়েছে যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কোনটি? ব্যয় সংরক্ষণ, ব্যয় সমন্বয়, ব্যয় নির্বাহ নাকি ব্যয় নিয়ন্ত্রণ? আমরা কিন্তু এটা একদম প্রথম দিকে দেখে এসেছিলাম যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা। এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ডি। চলে যায় নেক্সট কোশ্চেনের মধ্যে। এখানে বলা হয়েছে যে প্রতিটি উৎপাদিত এককের জন্য প্রদত্ত রয়্যালটি হলো প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ মজুরি, পরোক্ষ মজুরি, পরোক্ষ খরচ। সো এটার অ্যান্সার তোমরা কি জানো? এটার মেইনলি অ্যান্সার হবে হচ্ছে এ, প্রত্যক্ষ খরচ। যখন কিনা আমরা উৎপাদিত এককের জন্য আমরা রয়্যালটি দিয়ে থাকি, রয়্যালটি মানে হচ্ছে হয়তো অন্য কেউ হচ্ছে কোনো একটা মেধা সম্পদের অধিকারী, তার থেকে মেধা সম্পদটা এনে আমি হচ্ছে ব্যবহার করছি এবং তার বিনিময়ে তাকে যে ভাড়া দিচ্ছি তাকে এখানে বলা হচ্ছে রয়্যালটি। তো এই যে তার থেকে যে মেধা সম্পদটা আমি ভাড়া করে আনলাম, এটা কিন্তু আমার কাঁচামালের মধ্যেও পড়ে না, আমার প্রত্যক্ষ শ্রমের মধ্যে গিয়ে পড়ে না, কিন্তু এটি আমার পণ্য উৎপাদনে সরাসরি ব্যবহৃত হচ্ছে, তাই এটা আমার অন্যান্য প্রত্যক্ষ খরচের মধ্যে অন্তর্ভুক্ত। এই কারণে এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এ, প্রতিটি উৎপাদিত এককের জন্য প্রদত্ত রয়্যালটি হলো একটা প্রত্যক্ষ খরচ। সি নাম্বারে বলা হয়েছে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রারম্ভিক মজুত, সমাপনী মজুত ও বিক্রয় একক যথাক্রমে 400 একক, 800 একক ও 2000 একক হলে উৎপাদিত পণ্যের একক কত? এটা কি 2400 একক, 1600 একক, 1200 একক নাকি 2800 একক? এখন এই ম্যাথটা করার জন্য আমাদের চলে যাওয়া লাগবে হচ্ছে আমাদের যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলোর মধ্যে। এখানে উৎপাদিত পণ্যের এককের সূত্র দেওয়া না থাকলেও আমার কিন্তু বিক্রয় এককের সূত্র দেওয়া ছিল একটা। বিক্রয় এককের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ একক যোগ উৎপাদিত পণ্যের একক মাইনাস সমাপনী মজুদ একক। তো এটাকে যদি আমরা একটু চেঞ্জ করি তাহলে উৎপাদিত পণ্য এককটাকে এক পাশে রাখলাম, বাকিগুলাকে অন্য পাশে নিয়ে চলে গেলাম, তাহলে বিক্রয় একক ঠিকই থাকবে, কিন্তু প্রারম্ভিক মজুদ একক যোগের জায়গায় এখানে হয়ে যাবে হচ্ছে বিয়োগ। কারণ এবারে হচ্ছে ডান দিকে হচ্ছে যোগে ছিল, যেহেতু এটা সাইড চেঞ্জ করেছে এই প্রারম্ভিক মজুদ পণ্যটা এখন কি হয়ে যাচ্ছে? বিয়োগ হয়ে যাচ্ছে। প্রারম্ভিক মজুদ একক মাইনাস করে দিচ্ছি এবং সমাপনী মজুদ এখানে মাইনাস ছিল, বিপরীত পাশে চলে যাওয়ায় এটার সাইন চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, সরি মাইনাস থেকে প্লাস হয়ে গেল। তাহলে এখানে সূত্রটা হচ্ছে উৎপাদিত পণ্যের একক সমান বিক্রয় একক মাইনাস প্রারম্ভিক মজুদ একক যোগ সমাপনী মজুদ একক। বিক্রয়ের পরিমাণ দেওয়া ছিল কত? বিক্রয় দেওয়া ছিল হচ্ছে এখানের মধ্যে 2000 একক, যেটা এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রারম্ভিক মজুদ একক এটার পরিমাণ ছিল হচ্ছে 400 একক, এটা হচ্ছে 400, এবং সমাপনী মজুদের পরিমাণ ছিল হচ্ছে 800 একক। তারা কিন্তু কোশ্চেনের মধ্যে একসাথে দিয়ে দেয় নাই, তো আলাদা আলাদা করে দিয়েছে এবং যথাক্রমে ওয়ার্ডটা ইউজ করেছে। তো এই ম্যাথগুলো করার ক্ষেত্রে একটু ভালো মতো মনোযোগ দিয়ে নিবা যে মজুদ পণ্যের পরিমাণটা কত, সমাপনী পণ্য কত এবং বিক্রয় একক কত। দেখা যাবে হয়তো পরীক্ষার মধ্যে তাড়াহুড়া করতে গিয়ে বিক্রয় একক তুমি 400 একক ধরে দিয়ে আসলা, কারণ বিক্রয় এককের পরে দাও 400 একক, কিন্তু না, বিক্রয় কিন্তু 2000 একক। তো এই তিনটে যোগ বিয়োগ করলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের অ্যান্সার 2400 একক। তাহলে এখানে অ্যান্সার হবে ই, 2400। তো আজকের ক্লাস এখানে সমাপ্ত। এই ক্লাসের মধ্যে আমরা চেষ্টা করেছি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান সম্পর্কে যত সম্ভব আলোচনা করার, এখান থেকে কি কি ধরনের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। অনেকগুলা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করলাম, তারপর হচ্ছে প্র্যাকটিস কোশ্চেন করেছি তার থেকে আরো অনেক বেশি। আশা করছি এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো রয়েছে এবং গুরুত্বপূর্ণ তথ্যাবলীগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমরা ধারণা পেয়ে গিয়েছো। সো তোমাদের বাসায় কাজ কি? তোমাদের বাসায় কাজ হচ্ছে এখানে যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলোকে হচ্ছে খুব ভালো মতো হচ্ছে দেখতে হবে, মেমোরাইজ করতে হবে এবং ম্যাথগুলা বাসার মধ্যে অনেক বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে, যাতে করে হচ্ছে তোমরা পরীক্ষায় খুব তাড়াতাড়ি এটার অ্যান্সার করতে পারো। এবং এই চ্যাপ্টারে অনেকগুলা ব্যয় সম্পর্কে বলা হয়েছে, সেই ব্যয়গুলো সম্পর্কে ধারণা রাখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকের জন্য এতটুকুই। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।